গাছ থেকে ফল নিচে কেন পড়ে? বৃষ্টি সবসময় ওপর থেকে নিচেই কেন পড়ে? এমনটা কেন হয় যে সোলার সিস্টেমের যে এতগুলো প্ল্যানেটস যারা নিজেদের অরবিটে মুভ করছে তারা পড়ে কেন যায় না? এই সবের পিছনে লুকিয়ে রয়েছে গ্র্যাভিটেশন। হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব আনন্দে আছো, খুব মজায় আছো। আজকে আমি নিয়ে এসেছি ক্লাস 11th ফিজিক্স গ্র্যাভিটেশনের ওয়ান শট ভিডিও। সব সময়ের মতো আজকেও আমরা এই পুরো টপিকটাকে কভার করব শুধুমাত্র একটা ভিডিওতে, আর এই একটা ভিডিও দেখলে তোমাদের কনসেপ্ট হবে ক্রিস্টাল ক্লিয়ার। আমি রোশনি ফ্রম লার্নো হাব, দ্য ফ্রি লার্নিং প্ল্যাটফর্ম, যেখানে তোমরা সবাই পড়তে পারো ম্যাথামেটিক্স, ফিজিক্স, বায়োলজি অ্যাবসলিউটলি ফর ফ্রি, অনলি অ্যাট learnerhub.com। সবাই তৈরি তো? লেটস গেট স্টার্টেড। যখনই আমরা গ্র্যাভিটেশনের ব্যাপারে কথা বলবো তখনই সব থেকে প্রথমে ডিসকাস করে নেব একটা খুব ইম্পর্টেন্ট ল, যেটা দিয়েছিলেন আর কেউ না, আইজ্যাক নিউটন, যাকে বলা হয় ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন। নামটা থেকেই বুঝতে পারছো যে এটা একটা ইউনিভার্সাল ল, তার মানে এই লটা সব রকমের বডিজদের জন্য অ্যাপ্লিকেবল। লটা বলে কি? এই লটা বলে যে আমাদের ইউনিভার্সে যত অবজেক্ট আছে, যত বডিজ আছে, সবাই একে অপরকে অ্যাট্রাক্ট করে এমন একটা ফোর্স দিয়ে, যে ফোর্সটা প্রপোর্শনাল হচ্ছে টু দ্য প্রোডাক্ট অফ মাসেস। মানে ধরে নাও যে কোনো দুটো অবজেক্ট আছে, যে কোনো দুটো অবজেক্ট আমাদের এই সম্পূর্ণ ইউনিভার্সে একে অপরকে অ্যাট্রাক্ট করবে, এমন একটা ফোর্স দিয়ে অ্যাট্রাক্ট করবে যেটা হবে ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য প্রোডাক্ট অফ দেয়ার মাসেস। মানে যদি আমি ধরে নিই যে এই দুটো অবজেক্টের মাসেস হলো m1 আর m2, তাহলে আমাদের এই ফোর্স F ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু m1 m2, আর এটা ইনভার্সলি প্রপোর্শনাল হবে এই দুটো অবজেক্টের মাঝের যে ডিস্টেন্সটা তার সাথে। তার মানে যদি এই দুটো অবজেক্ট খুব কাছে থাকে, তার মানে এদের মাঝের ডিস্টেন্সটা কম, সুতরাং ফোর্সটা হবে বেশি। যদি এরা একে অপরের থেকে অনেক দূরে থাকে, তার মানে ডিস্টেন্সটা বেশি, সুতরাং ফোর্সটা হবে কম। এই লটাকেই আমরা একটু বাদেই ম্যাথমেটিক্যালি আরও সুন্দরভাবে আরও ডিটেলে দেখব। কিন্তু তার আগে এটা জেনে নেওয়া দরকার যে এই ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশনটা এত ইউনিক বা এত স্পেশাল কেন? এক তো এই জন্যে যেহেতু এটা ইউনিভার্সাল ল, এটা সবের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। ইনফ্যাক্ট এটা একটা দারুণ ব্যাপার ছিল তখনকার দিনে যে নিউটন এই পুরো লটাকে ম্যাথামেটিক্যালি ডিরাইভ করেছিলেন, কারণ তখনের দিনে ম্যাথামেটিক্সের অ্যাপ্লাই করে এত বেশি লজ জেনারেলি সায়েন্টিস্টরা দিতেন না। প্লাস তখনের দিনের হিসেবে এই জিনিসটাও একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার ছিল যে এটা একটা ইউনিভার্সাল ল। এমন নয় যে গ্র্যাভিটেশনের এই কনসেপ্টটার ওপরে নিউটন প্রথম এমন সায়েন্টিস্ট ছিলেন যিনি কাজ করেছিলেন। এর আগেও অনেক এরকম সায়েন্টিস্ট ছিলেন যারা গ্র্যাভিটেশনের ওপরে অনেক স্টাডি করেছিলেন, যেমন টাইকো ব্রাহে, কেপলার, কপারনিকাস, অ্যারিস্টটল। কিন্তু নিউটনের এই ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন বলতে পারো যে একটা একটা টার্নিং পয়েন্ট ছিল ইন দ্য ফিল্ড অফ গ্র্যাভিটেশন। চলো তাহলে উইদাউট ওয়েস্টিং এনি ফার্দার টাইম আমরা এবারে দেখে নিই ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশনকে ম্যাথামেটিক্যালি। তাহলে বন্ধুরা, এই লটাকেই যদি আমরা ম্যাথামেটিক্যালি দেখি, তাহলে আমরা সোজা লিখতে পারি যে যে কোনো দুটো অবজেক্ট যদি আমাদের কাছে থাকে যাদের মাসেস হলো m1 আর m2, আর যাদের মাঝখানের ডিস্টেন্সটা হলো r, তাহলে আমরা খুব সহজে বলতে পারি অ্যাকর্ডিং টু ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন যে এরা একে অপরকে যে ফোর্সটা দিয়ে অ্যাট্রাক্ট করবে সেই ফোর্সটা ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু m1 m2, আবার সেই ফোর্সটা ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু r স্কোয়ার। তাই তো? এবারে এই দুটো জিনিসকে যদি একসাথে করে আমরা একটা এক্সপ্রেশনে লিখতে চাই, তাহলে কি লিখতে পারি? F ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু m1 m2 ডিভাইডেড বাই r স্কোয়ার। ফিজিক্সে সাধারণত যখনই আমরা একটা প্রপোর্শনাল টুকে একটা ইজ ইকুয়াল টুতে চেঞ্জ করতে চাই, তখনই আমাদের কি করতে হয়? একটা কনস্ট্যান্টকে প্লেস করতে হয়। এখানেও আমরা ঠিক তাই করব। প্রপোর্শনালিটির সাইনটাকে হাটিয়ে একটা সাইন দিয়ে দিলাম ইজ ইকুয়াল টু, কিন্তু তার সাথে সাথে আমরা ইনক্লুড করে দিলাম একটা কনস্ট্যান্ট উইচ ইজ ক্যাপিটাল জি। তাহলে ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশনটা ম্যাথামেটিক্যালি আমাদের সামনে কি হয়ে দাঁড়ালো? F ইজ ইকুয়াল টু জি m1 m2 ডিভাইডেড বাই r স্কোয়ার। এখানে জি কে বলা হয় ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। নেক্সট প্রশ্ন যেটা আমাদের মনে আসছে সেটা হলো যে এটা তো বোঝা গেল যে এই ক্যাপিটাল জিটা একটা কনস্ট্যান্ট, কিন্তু এবারে অনেক রকম প্রশ্ন আছে এর সারাউন্ডিংস, যে এর ভ্যালু কত, কিভাবে জানি আমরা যে এর ভ্যালু এতই হবে, এর ইউনিট কত,
রাইট? তো এই ধরনের প্রশ্নগুলোকে এবারে আমরা হ্যান্ডেল করব। সব থেকে প্রথমে দেখে নেব যে ক্যাপিটাল জি, তার মানে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, এর ভ্যালু কত। তাহলে বন্ধুরা আমরা দেখি যে এই যে ক্যাপিটাল জি বা ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, এর ভ্যালুটা প্রথমবার এক্সপেরিমেন্টালি ক্যালকুলেট করা হয়েছিল। তার মানে হচ্ছে যে একটা এক্সপেরিমেন্টের মাধ্যমে এর ভ্যালুটা বার করা হয়েছিল, আর বার করেছিলেন একজন ইংলিশ সায়েন্টিস্ট যার নাম হেনরি ক্যাভেন্ডিশ। তাই জন্য এই এক্সপেরিমেন্টটাকে পপুলারলি বলা হয় ক্যাভেন্ডিশ এক্সপেরিমেন্ট। ঠিক, এক্সপেরিমেন্টের কনসেপ্টটা বোঝার জন্য এক্সপেরিমেন্টের সেট আপটা বোঝা হচ্ছে খুব জরুরি। ঠিক আছে, তাহলে সব থেকে প্রথমে দেখে নেবো যে ক্যাভেন্ডিশ এক্সপেরিমেন্টের সেট আপটা কী ধরনের ছিল। একটা পাতলা স্ট্রিং দিয়ে এইভাবে টাঙিয়ে দেওয়া হয়েছিল একটা উডেন প্ল্যাঙ্ক, বা একটা মানে তোমরা নিজের মাথায় এরকম ইম্যাজিন করো যে একটা রড আছে, তার দুদিকে দুটো ছোট বল আছে, দুটো স্মল বলস আছে অফ মাস স্মল এম, এদিকেও স্মল এম ওইদিকেও স্মল এম, আর দুটোর মাঝখানে একটা উডেন প্ল্যাঙ্ক আছে। সেই উডেন প্ল্যাঙ্কটাকে আমরা একটা পাতলা থ্রেড দিয়ে এইভাবে টাঙিয়ে দিয়েছি। ঠিক, এটা হলো ফার্স্ট সেট আপ। ওকে, এইবারে কি করা হলো যে দুটো বড় বড় বল, মানে যাদের মাস অনেকটা বেশি, ধরে নিই আমরা দুটো বল নিয়ে এলাম যাদের মাস হচ্ছে ক্যাপিটাল এম। এবারে ক্যাপিটাল এমটা দেখেই মনে থাকবে যেটা বেশি মাস, রাইট? এবারে দেখো দুটো বড় বলকেও আমরা সাসপেন্ড করে দিলাম ওপর থেকে। কিভাবে সাসপেন্ড করেছি, যে একটা বল আমাদের এই ছোট বলটার ঠিক পিছনে, আর একটা বল আমাদের ওই ছোট বলটার ঠিক আগে। দেখো কত স্ট্র্যাটেজিক্যালি এই প্লেসমেন্টটা করা হয়েছে, আর এগুলোরও কিন্তু সিগনিফিকেন্স আছে। সুতরাং সেট আপটা ভালোভাবে বুঝে নাও। তার মানে আমার ওভারঅল সেট আপটা কীরকম, ওপরে একটা পাতলা স্ট্রিং দিয়ে আমি টাঙিয়ে দিয়েছি একটা রড, তার দুধারে দুটো ছোট মাস মানে স্মল এম মাসের দুটো বল, স্মল এম এর কাছাকাছি একটা করে ক্যাপিটাল এম মাসও আমি সাসপেন্ড করে দিয়েছি। ঠিক, এইবারে গল্পটা কীরকম দাঁড়াবে, এক্ষুনি আমি বলেছি যে যে কোনো দুটো অবজেক্টের মাঝখানে একটা ফোর্স অফ গ্র্যাভিটেশন অ্যাক্ট করে। সুতরাং এই স্মল এম আর এই ক্যাপিটাল এম এর মাঝখানে একটা ফোর্স অফ গ্র্যাভিটেশন অ্যাক্ট করবে। সিমিলারলি এই স্মল এম আর এই ক্যাপিটাল এম এর মাঝখানেও কিন্তু একটা ফোর্স অফ গ্র্যাভিটেশন অ্যাক্ট করবে। ঠিক, কতটা ফোর্স অফ গ্র্যাভিটেশন অ্যাক্ট করবে ভেবে বলো। ফোর্স অফ গ্র্যাভিটেশন কী হবে, ক্যাপিটাল জি ইন্টু ক্যাপিটাল এম ইন্টু স্মল এম ডিভাইডেড বাই ডি স্কোয়ার, অ্যাজিউমিং স্মল এম আর ক্যাপিটাল এম এই দুটোর মাঝের ডিস্টেন্স হলো ডি। ঠিক, এখানে অবধি কোনো ডাউট? নো ডাউট, গ্রেট। এইবারে দেখো কি হবে, এবারে কিন্তু স্টোরিটা আরও ইন্টারেস্টিং হতে থাকবে। এইবারে কি হচ্ছে, আমার এই দিকের স্মল এমটা এই ক্যাপিটাল এম এর দিকে অ্যাট্রাক্ট হচ্ছে, ওই দিকের স্মল এমটা ওই ক্যাপিটাল এম এর দিকে অ্যাট্রাক্ট হচ্ছে। হ্যাঁ, এবারে এই অ্যাট্রাকশনের জন্য মুভমেন্ট কে শো করবে, স্মল এম শো করবে না ক্যাপিটাল এম? ক্যাপিটাল এম তো ভারী, যেটা ছোট জিনিস, যেটা হালকা জিনিস, সেটাই সহজে মুভ হয়ে যাবে, তাই তো? লজিক্যালি দ্যাট ইজ হোয়াট শুড হ্যাপেন। এক্স্যাক্টলি তাই হচ্ছে এখানেও দেখো এই স্মল এমটা এই পিছন দিকে চলে যাচ্ছে অ্যাট্রাক্ট হয়ে, ওই দিকের স্মল এমটা আগের দিকে চলে যাচ্ছে অ্যাট্রাক্ট হয়ে। অ্যাজ এ রেজাল্ট কী হচ্ছে, আমাদের যে এই যে প্ল্যাঙ্কটা বা এই যে রডটা, এই রডটা রোটেট হতে লাগছে উইথ অ্যাঙ্গেল থিটা। ভেরি সিম্পল, এই দিকটা পিছনে যাচ্ছে, ওই দিকটা আগে যাচ্ছে, তার মানে ওভারঅল রডটা এইভাবে ঘুরছে। তার মানে যখনই রোটেশন হচ্ছে তখনই সেখানে পিকচারে কে চলে এসেছে, টর্ক চলে এসেছে। এক্স্যাক্টলি। তো তার মানে এখানের এই যে সিচুয়েশনটাতে আমরা কি বুঝলাম, যে এই যে দুটো মাসের মাঝখানের যে ফোর্সটা ছিল, উইচ ইজ জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই ডি স্কোয়ার ইন্টু যদি আমরা এল করি, এল হচ্ছে কি ওই পুরো প্ল্যাঙ্কের লেন্থটা, দেন দ্যাট ইজ ইকুয়াল টু দ্য টর্ক। কারেক্ট, দ্যাট ইজ ইকুয়াল টু দ্য টর্ক, যার জন্য ওর রোটেশনটা হচ্ছে, কারণ বেসিক্যালি তো ওই গ্র্যাভিটেশন ফোর্সটার জন্যেই ওই রোটেশনটা হচ্ছে। কারেক্ট, আর ওই রোটেশনটা কতক্ষণ হবে, যেমন সাধারণত যদি ধরো তোমার কাছে কোনো একটা অবজেক্ট আছে যেটা তুমি এইভাবে একটা দড়ি দিয়ে টাঙিয়ে দিয়েছো, এবার এই অবজেক্টটাকে যদি তুমি এইভাবে ঘুরিয়ে দাও, তুমি তো একবার ঘুরিয়ে ছেড়ে দিলে, তারপরে দেখো এটা এইভাবে ঘুরতে ফাইনালি নিজের ইকুইলিব্রিয়াম পজিশনে এসে থামে। ঠিক কিছুটা সেরকমই হয় এই ক্যাভেন্ডিশ এক্সপেরিমেন্টেও। এই যে রোটেশনটা শুরু হয়, এমন নয় যে এই রোটেশনটা আজীবন চলতে থাকে, রোটেশনটাও কিছুক্ষণ বাদে যখনই ইকুইলিব্রিয়াম পজিশনে পৌঁছয় তখন স্টপ হয়ে যায়। ইকুইলিব্রিয়াম পজিশনটা হচ্ছে কোন পজিশনটা, যখন এই যে গ্র্যাভিটেশনাল ফোর্সটা দুটো মাসের মাঝখানে, এই গ্র্যাভিটেশনাল ফোর্সটা যখন এই যে টর্কের জন্য যে রোটেশনটা হচ্ছে সেটার সঙ্গে ব্যালেন্স আউট হয়ে যায়, দুটো যখন সমান হয়ে যায়। তার মানে এটাকে যদি আমি ম্যাথমেটিক্যালি লিখতে চাই তাহলে আমি কি লিখবো,
আমি লিখবো যখন জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই ডি স্কোয়ার ইন্টু এল, রাইট, ইজ ইকুয়াল টু টাও ইন্টু থিটা। টাও হচ্ছে টর্ক ইন্টু থিটা, মানে যতটা অ্যাঙ্গেল দিয়ে রোটেট হচ্ছে। যখন এই দুটো জিনিস সমান হয়ে যাবে তখন ইকুইলিব্রিয়াম পজিশন আমাদের এসে যাবে। ঠিক, এইবারে পুরোটাই হচ্ছে, বাকিটা হচ্ছে পুরোটাই ম্যাথামেটিক্স। যদি তুমি এই এক্সপ্রেশনটা দেখো, এই এক্সপ্রেশনে প্রত্যেকটা ভ্যালু আমরা জানি, কারণ এটা আমাদের একটা এক্সপেরিমেন্ট। যেহেতু আমরা এক্সপেরিমেন্ট পারফর্ম করছি সেহেতু আমরা ক্যাপিটাল এম এর ভ্যালু জানি, স্মল এম এর ভ্যালু জানি, ডি এর ভ্যালু জানি, কারণ আমরাই তো প্লেস করছি। সুতরাং আমরা জানি ক্যাপিটাল এম আর স্মল এম এর মাঝখানে ডিস্টেন্স কতটা, আমরা জানি ক্যাপিটাল এল এর ভ্যালু কতটা, আমরা জানি কতটা অ্যাঙ্গেল দিয়ে রোটেশন হচ্ছে। সুতরাং আমরা এখানে প্রত্যেকটা ভ্যালু জানি এক্সেপ্ট ক্যাপিটাল জি। আর সেইভাবেই আমরা এই এক্সপেরিমেন্টের সাহায্যে ক্যাপিটাল জি এর ভ্যালু ক্যালকুলেট করে থাকি। আর ক্যাপিটাল জি এর ভ্যালু বেরিয়ে যায় 6.67 ইন্টু 10 টু দ্য পাওয়ার -11। এইটা হয় ক্যাপিটাল জি এর ভ্যালু। এখন আমি ইউনিটের কথাই বলিনি, ইউনিটের কথা আমরা এরপরে ডিসকাস করব, ঠিক আছে? সুতরাং ক্যাভেন্ডিশ এইভাবে নিজের এই এক্সপেরিমেন্টের মাধ্যমে ক্যাপিটাল জি এর ভ্যালু ক্যালকুলেট করেন। তাহলে আমাদের নেক্সট এজেন্ডা হলো এটা জেনে নেওয়ার যে ক্যাপিটাল জি এর ইউনিট কি। চলো তাহলে আমরা ক্যালকুলেট করে ফেলি যে জি এর ইউনিট এক্স্যাক্টলি আমরা কিভাবে বার করব। খুবই সিম্পল, আমরা কুলাম্স লকে ডিফাইন করে ফেলেছি। আমরা দেখেছি কুলাম্স ল হচ্ছে এফ ইজ ইকুয়াল টু জি m1 m2 বাই আর স্কোয়ার। ঠিক আছে, এইভাবে আমরা কুলাম্স লকে ডিফাইন করেছি। সুতরাং এখান থেকে এখন আমাদের ফোকাস হচ্ছে কিসের ওপরে? জি এর ওপরে। জিটাকে আমরা কি লিখতে পারি এখানে? সিম্পল ম্যাথামেটিক্স। জিকে আমরা লিখতে পারি এফ ইন্টু আর স্কোয়ার ডিভাইডেড বাই m1 m2, এইভাবে লিখতে পারি। এইবারে আমাদের ফোকাস এখানে জি এর ভ্যালুতে নয়, ভ্যালু তো আমরা জানতে পেরে গেছি যে এটা 6.67 ইন্টু 10 টু দ্য পাওয়ার -11। আমাদের ফোকাস ইউনিটে। এবারে সুন্দরভাবে দেখে নাও যে এই যে কোয়ান্টিটিগুলোর ওপরে জি ডিপেন্ডেন্ট, এই সব কোয়ান্টিটিগুলোর ইউনিটস কত, রাইট? ফর এক্সাম্পল যদি ফোর্সের ইউনিট বলি তাহলে নিউটন, যদি আর স্কোয়ারের ইউনিট বলি, আর কি? আর হচ্ছে ডিস্টেন্স, তার মানে মিটার, মিটার স্কোয়ার, নিউটন মিটার স্কোয়ার, ডিভাইডেড বাই প্রোডাক্ট অফ মাসেস, মাসের ইউনিট কেজি, কিন্তু এটা দুটো মাসেস আছে সুতরাং কেজি স্কোয়ার। আর এটাই হয়ে যাবে আমাদের ক্যাপিটাল জি এর ইউনিট, রাইট? তো এটা একটা কনস্ট্যান্ট কিন্তু এটার একটা ইউনিট আছে। তার মানে ওভারঅল আমরা বলতে পারি যে ক্যাপিটাল জি এর ভ্যালু হলো 6.67 ইন্টু 10 টু দ্য পাওয়ার -11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। ঠিক, তাহলে বন্ধুরা চলো একটা ছোট্ট প্রবলেম সলভ করা যাক বেসড অন গ্র্যাভিটেশনাল, বেসড অন দ্য ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন। আমাদের কোয়েশ্চেনটা বলছে ক্যালকুলেট দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন টু lead balls of mass 20 kg and 10 kg, ঠিক আছে, সেপারেটেড বাই আ ডিস্টেন্স অফ 10 সেন্টিমিটার। এটা একটা খুবই সিম্পল স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন, কিন্তু তাও এই ধরনের কোয়েশ্চেনেও অনেক সময় বাচ্চারা ভুল করে থাকে ইন ইউনিটস এক্স্যাক্টলি। তো সুতরাং ইউনিটসের খেয়াল রাখতে হবে। এখানে আমাদের যে ভ্যালু দুটো দেওয়া আছে, এটা কার ভ্যালু? এটা হচ্ছে m1 আর m2 এর ভ্যালু। এদের মাঝের যে ডিস্টেন্সটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে আর এর ভ্যালু। কিন্তু আমি আর সেন্টিমিটারে নেব নাকি মিটারে নেব? মিটারে নেব অফকোর্স। সুতরাং 10 সেন্টিমিটারটাকে আমরা লিখতে পারি 10 ইন্টু 10 টু দ্য পাওয়ার -2 মিটার্স। ঠিক আছে, এইবারে বার করে ফেলবো আমরা গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন অ্যাজ পার ইউনিভার্সাল ল। তাহলে এফ হয়ে যাবে জি m1 m2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। জি এর ভ্যালু হচ্ছে 6.67 ইন্টু 10 টু দ্য পাওয়ার -11, m1 এর ভ্যালু হচ্ছে 20, m2 এর ভ্যালু হচ্ছে 10 ডিভাইডেড বাই আর এর ভ্যালু হচ্ছে 10 ইন্টু 10 টু দ্য পাওয়ার -2 এর হোল স্কোয়ার। সুতরাং এটা ক্যালকুলেট করে তোমরা পেয়ে যাবে 1.3 ইন্টু 10 টু দ্য পাওয়ার -6 নিউটনস। ইউনিট যেন কখনো লিখতে ভুলবে না, কারণ ইউনিট যদি লিখতে ভুলে যাও তাহলে কিন্তু কিছুটা মার্কস কেটে যেতে পারে পরীক্ষাতে। ঠিক আছে, ক্যালকুলেশনটা আর আমি করলাম না, এটা তোমরা নিজেরাই করে দেখে নিতে পারবে। সুতরাং এই ধরনের ডিরেক্ট ফর্মুলা বেসড কোয়েশ্চেন এই চ্যাপ্টারটা থেকে তোমাদেরকে জিজ্ঞেস করা যেতে পারে। তাহলে বন্ধুরা আমি আশা করছি যে ইউনিভার্সাল ল
অফ গ্র্যাভিটেশন সবাই একদম ভালোভাবে বুঝে গেছো? সুপার। এইবারে আমাদের নেক্সট টপিক হলো অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, যেটাকে আমরা জেনারেলি স্মল জি দিয়ে ডিনোট করে থাকি। এটা এখানে ডিসকাস করা খুব ইম্পর্ট্যান্ট, কারণ অনেক ক্ষেত্রে বাচ্চারা এই ক্যাপিটাল জি আর স্মল জি এই দুটো জিতে কনফিউজড হয়ে গিয়ে থাকে, ঠিক আছে? আর দুটো কিন্তু একেবারেই আলাদা জিনিস। ক্যাপিটাল জি কি সেটা তোমরা অলরেডি এতক্ষণে বুঝে গেছো, রাইট? ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, তার ভ্যালু কি, তার ইউনিট কি, তার ইম্পর্টেন্স কি, সব কিছুই তোমরা এতক্ষণে জেনে গেছো। এইবারে দেখে নিই চলো যে স্মল জি, যেটাকে আমরা অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি বলে থাকি, সেটা অ্যাকচুয়ালি কি? সেটা অবভিয়াসলি একটা অ্যাক্সেলারেশন, যেটা একটা অবজেক্ট তখন এক্সপিরিয়েন্স করে যখন সেই অবজেক্টটা ফ্রিলি ফল করে আন্ডার দ্য অ্যাকশন অফ গ্র্যাভিটি। গ্র্যাভিটি কি হয়? যে গ্র্যাভিটি এমন একটা ফোর্স যেটা সব অবজেক্টকে আর্থের সেন্টারের দিকে নিয়ে আসতে চায়, আর্থের দিকে টেনে নেয়, রাইট? ইনফ্যাক্ট সেই কারণেই যখনই ধরো গাছ থেকে একটা আপেল পড়ে, সেটা সবসময় নিচের দিকে অ্যাট্রাক্টেড হয়। কেন? আন্ডার দ্য অ্যাকশন অফ গ্র্যাভিটি। আর যখন এই আপেলটা উপর থেকে নিচে পড়ে, তখন এটা কমপ্লিটলি মুভিং আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ গ্র্যাভিটি। আর এই ধরনের মুভমেন্টকে আমরা বলে থাকি ফ্রি ফল। যখন এই ধরনের একটা ফ্রি ফল হচ্ছে কোনো অবজেক্টের, তখন যে অ্যাক্সেলারেশনটা সেই অবজেক্ট এক্সপিরিয়েন্স করে, সেই অ্যাক্সেলারেশনটাকেই আমরা বলে থাকি অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। যদি আর্থের কথা বলা হয়, এখন আমরা আরও ডিটেলে ডিসকাস করব যে কিভাবে আমরা অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি ক্যালকুলেট করে থাকি, কিন্তু আমি জানি যে অলরেডি ক্লাস 9th আর ক্লাস 10th তোমরা যতটুকু ফিজিক্স পড়েছো, সেখানে তোমরা অলরেডি অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির ভ্যালু ইউজ করেছো। আমরা জানি যে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির ভ্যালু হয়ে থাকে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার যখন আমরা আর্থের কথা বলছি। তার মানে এর ভ্যালুটা কনস্ট্যান্ট আর্থের ভেতরে, আর্থের বাইরে চলে গেলে কিন্তু এর ভ্যালুটাও চেঞ্জ হয়ে গিয়ে থাকে, ঠিক আছে? কিন্তু এসব নিয়ে এত বেশি ঘাবড়ানোর দরকার নেই। এখন আমরা ডিটেলে ম্যাথামেটিক্যালি দেখে নেব কিভাবে আমরা অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনটাকে বার করে থাকি। তাহলে বন্ধুরা, আমরা এখানে দেখব যে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি বা স্মল জি এর এক্সপ্রেশনটা বার করার জন্য আমরা একটা খুব সুন্দর টেকনিক ইউজ করব। আর সেই টেকনিকটাও হলো ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন। এক্ষুনি আমরা কি শিখেছিলাম যে অ্যাকর্ডিং টু ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন, আমাদের পুরো ইউনিভার্সে যে কোনো দুটো অবজেক্টের মাঝখানে যে ফোর্স অফ অ্যাট্রাকশন হবে, দ্যাট ইজ গিভেন বাই ক্যাপিটাল জি m1 m2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। এটাই শিখেছি আমরা। কিন্তু ফোর্সের সম্পর্কে আমরা আগের থেকে কি জানি? আমরা নিউটনস ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল, এগুলো তো আমরা অলরেডি আমাদের জুনিয়র ক্লাস থেকেই পড়ে আসছি। আমরা কি জানি ফোর্স কি হয়? অ্যাজ পার নিউটনস সেকেন্ড ল, ফোর্স হয় মাস ইন্টু অ্যাক্সেলারেশন। আমরা যদি কোনো একটা অবজেক্টের কথা বলছি যার মাস হচ্ছে m, যে অ্যাক্সেলারেশন এক্সপিরিয়েন্স করছে a, তাহলে সে যে ফোর্স এক্সপিরিয়েন্স করবে সেই ফোর্সটা ইজ গিভেন বাই মাস ইন্টু অ্যাক্সেলারেশন, ঠিক আছে? এইবারে এই ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন, এই লজিকটা আমরা লাগাবো এই এক্সপ্রেশনটাতে। যদি এই এক্সপ্রেশনটাতে আমি তোমাকে বলি যে ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন, এই ফর্মে এটাকে লিখতে হবে। কিভাবে লিখবে? ধরে নাও আমি এটা অ্যাজিউম করছি যে এটা হচ্ছে আর্থ, আর্থের মাস হলো ক্যাপিটাল এম, ঠিক আছে? আর এই আর্থের ভিতরে একটা কোনো অবজেক্ট আছে যার মাস হলো স্মল এম। আমি বলতে চাইছি যে আর্থ আর সেই অবজেক্টটার, কারণ এখানে তো আমরা অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির কথা বলছি, যেখানে আমরা বলছি যে কোনো একটা অবজেক্টকে কে নিজের দিকে টানে? আর্থ নিজের দিকে টানে। তার মানে আমি কোন দুটো অবজেক্টের মাঝখানে ফোর্সের কথা বলছি? ওই অবজেক্টটা আর আর্থ, রাইট? তার মানে আমার একটা m1 হচ্ছে ক্যাপিটাল এম, আর একটা m2টা হচ্ছে স্মল এম, ধরে নাও যদি অবজেক্টটার মাস হয় m। সুতরাং এই ফোর্সের এক্সপ্রেশনটাকে আমি লিখতে পারি ক্যাপিটাল জি ইন্টু ক্যাপিটাল এম ইন্টু স্মল এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, ঠিক আছে? এই আরটা কি হবে একটু ভেবে বলো। আর হচ্ছে ডিস্টেন্স বিটুইন দ্য টু অবজেক্ট। এখানে আমাদের দুটো অবজেক্ট কি? একটা অবজেক্ট তো আর্থ, আর একটা অবজেক্ট, যে অবজেক্টটা আর্থে আছে। আর্থে আছে মানে আর্থের ওপরে আছে, এখানে ধরে নাও এটা তোমার অবজেক্ট। তার মানে এই অবজেক্টটা আর্থ থেকে কতটা দূরে? ততটাই দূরে যতটা আর্থের রেডিয়াস, তাই তো? সুতরাং এই ক্যাপিটাল আরটাকে তোমরা, এই স্মল আরটাকে, এই ডিস্টেন্সটাকে তোমরা ক্যাপিটাল আরও লিখতে পারো, উইচ ইজ রেডিয়াস অফ দ্য আর্থ। সুতরাং এটাকে আমরা কি লিখতে পারি? ক্যাপিটাল জি ইন্টু এম ডিভাইডেড বাই রেডিয়াস অফ দ্য আর্থের স্কোয়ার ইন্টু স্মল এম,
ঠিক আছে, খুব খেয়াল করে দেখো। এইবারে আমি যদি সেই অবজেক্টটার পার্সপেক্টিভ থেকে দেখি, এই যে অবজেক্ট, এই অবজেক্টটার পার্সপেক্টিভ থেকে যদি আমি দেখি, তাহলে এই অবজেক্টটার মাস হচ্ছে m, এই অবজেক্টটা ফোর্স এক্সপিরিয়েন্স করছে f, আর এই অবজেক্টটা কতটা অ্যাক্সেলারেশন এক্সপিরিয়েন্স করছে, যেটা এই ব্র্যাকেটে আছে, কারণ ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন, রাইট? তার মানে যখন এই অবজেক্ট যার মাস হচ্ছে m, যখন এই অবজেক্টটা যদি ফ্রি ফল হয়, তাহলে এই কতটা অ্যাক্সেলারেশন এক্সপিরিয়েন্স করবে, ক্যাপিটাল GM/RE স্কোয়ার, অ্যান্ড দিস ইজ আওয়ার অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। আশা করছি সবাই লজিকটা বুঝতে পেরেছো। তার মানে যদি আমি বলি অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির একটা এক্সপ্রেশন বার করো, ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন, সেই এক্সপ্রেশনটা হয়ে দাঁড়াবে এইটা, স্মল g ইজ ইকুয়াল টু ক্যাপিটাল G ME ডিভাইডেড বাই ক্যাপিটাল RE স্কোয়ার। এটা খুব ভালোভাবে মনে রাখতে হবে। ইনফ্যাক্ট এই এক্সপ্রেশনটাতে তোমরা এটাও দেখতে পাচ্ছ স্মল g আর ক্যাপিটাল G এই দুটো নিজেদের মধ্যে কিভাবে কানেক্টেড। এবারে আরও একবার রিপিট করছি, ক্যাপিটাল G আর স্মল জিতে যেন গুলিয়ে ফেলো না। ক্যাপিটাল G এর জায়গায় স্মল g বা স্মল g এর জায়গায় ক্যাপিটাল G করে দিলে কিন্তু সাংঘাতিক গন্ডগোল হয়ে যাবে। ঠিক আছে, লজিকটা বোঝা গেল, কনসেপ্টটা বোঝা গেল, কিভাবে এই এক্সপ্রেশনটা এলো সেটাও বোঝা গেল, তাই তো? আর আরও একবার বলে দিই, এই সব এক্সপ্রেশনগুলো হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট, এদের উপরে বেস করে অনেক ধরনের নিউমেরিক্যাল প্রবলেমস তোমাদের সামনে আসতে পারে। তাহলে বন্ধুরা এবারে আমরা এটা দেখে নেব যে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি এর ভ্যালুটা কনস্ট্যান্ট। এই কথাটা কি সত্যি? এটা পার্শিয়ালি সত্যি। অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির ভ্যালুটা ইজ 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার যতক্ষণ আমরা আর্থের মধ্যে রয়েছি, কিন্তু যেমন যেমন আমরা আর্থ সারফেসের ওপরে বা আর্থ সারফেসের নিচে চলে যাচ্ছি, তেমন তেমন আমরা দেখছি যে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির যে ভ্যালুটা, যে এক্সপ্রেশনটা, সেটাও কিন্তু স্লাইটলি চেঞ্জ হতে থাকছে। এক্স্যাক্টলি সেটাই আমরা এখন ডিসকাস করব। প্রথমে আমরা দেখে নেব অ্যাবাভ দ্য আর্থ সারফেস কীভাবে চেঞ্জেস হয়, তারপরে দেখে নেব বিলো দ্য আর্থ সারফেস কীভাবে চেঞ্জেস হয়। এর ভেতরে কিছু ডেরিভেশনস ইনভলভড আছে, দুটো ডেরিভেশন আমরা এখানে কভার করব না। অ্যাবাভ দ্য সারফেস অফ দ্য আর্থের ডেরিভেশনটা কভার করব, তাহলে বিলো দ্য সারফেসের ডেরিভেশনটা তোমরা নিজেরাই বুঝে যাবে অটোমেটিক্যালি। ঠিক আছে, ধরে নাও এখন এটা হচ্ছে আমাদের আর্থ, যেমন তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে আর্থের সেন্টার, এটা হলো আর্থের সারফেস। ঠিক আছে, এখন আমি কথা বলছি অ্যাবাভ দ্য সারফেস অফ আর্থ, মানে ধরে নাও এটা হচ্ছে তোমার আর্থের রেডিয়াস RE, আর আমি কথা বলছি এমন একটা পয়েন্টের যেটা আর্থের সারফেসের অ্যাবাভ, মানে তারও ওপরে। ঠিক আছে, লেটস সে কি এই যে কতটা ওপরে, দ্যাট ইজ H। এখনের জন্য আমরা এটা অ্যাজিউম করে নিলাম। ঠিক, তো যদি এটা আমাদের সিচুয়েশন হয়, এখন আমি কোন সিচুয়েশনটার কথা বলছি, আমি ধরে নিচ্ছি অ্যাবাভ আর্থ সারফেস। তো যখন আমি অ্যাবাভ আর্থ সারফেসের কথা বলছি, তখন আমার জি এর এক্সপ্রেশনটা কি হয়ে যাবে? জি এর এক্সপ্রেশনটা তখন হয়ে যাবে ক্যাপিটাল G ক্যাপিটাল M ডিভাইডেড বাই RE স্কোয়ার আগে হতো, কারণ তখন আমরা সারফেস অফ দ্য আর্থের কথা বলছিলাম। এর আগে যখন এক্সপ্রেশনটা বার করেছিলাম তখন আমরা অ্যাজিউম করেছিলাম যে যে অবজেক্টটার আমরা কথা বলছি সেই অবজেক্টটা আর্থের সারফেসে লাই করছে, তাই জন্যই তো তার ডিস্টেন্স ফ্রম দ্য আর্থ ওয়াজ RE, দ্যাট ইজ রেডিয়াস অফ দ্য আর্থ। এখন আমরা বলছি সেই অবজেক্টটা এইখানটায়, এই পয়েন্টটায় লাই করছে, সুতরাং সেই অবজেক্টের ডিস্টেন্সটা আর্থের সেন্টার থেকে কতটা, RE প্লাস H, রাইট? সুতরাং ডিনোমিনেটরে হয়ে যাবে RE প্লাস H এর হোল স্কোয়ার। ঠিক আছে, এটাই হয়ে যাবে আমাদের অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন। এইবারে আমি যদি বলি যে এই H এর ভ্যালুটা এই R এর ভ্যালুর হিসেবে খুব কম, ঠিক, ধরো ইফ H ইজ ভেরি ভেরি স্মল when compared to the value of RE, যদি এরকম হয় তাহলে এটাকে আমরা ম্যাথামেটিক্যালি কিভাবে হ্যান্ডেল করব চলো দেখে নেওয়া যাক। তখন আমরা বলতে পারি, শুধু ডিনোমিনেটরটাতে ফোকাস করো, তখন আমরা বলতে পারি যে RE প্লাস H এর হোল স্কোয়ার, এটাকে আমরা কি লিখতে পারি, ধরো ভেতর থেকে REটা কমন নিয়ে নিলাম, তাহলে এটা কি হয়ে যাবে, RE হোল স্কোয়ার 1 প্লাস H বাই RE হোল স্কোয়ার, এইভাবে বলতে পারি। ঠিক, কিন্তু এখানে দেখো এটা ডিনোমিনেটরে আছে, তার মানে RE প্লাস H টু দ্য পাওয়ার -2 করে দিই এটাকে, সুতরাং এটাও হয়ে যাবে RE টু দ্য পাওয়ার -2, এটাও হয়ে যাবে টু দ্য পাওয়ার -2।
হবে তো? নিশ্চয়ই হবে। ওকে, এইবারে আমরা এক্স্যাক্টলি এই ভ্যালুটা এখানে পুট করতে পারি। এই পুরো অ্যাপ্রক্সিমেশনটা বা এই পুরো ক্যালকুলেশনটা এখানে কেন হচ্ছে? কারণ এইটা আমরা একটা পার্টিকুলার সিচুয়েশনের কথা বলছি, যখন এইচের ভ্যালু রেডিয়াস অফ দ্য আর্থের থেকে অনেকটা কম, অনেক বেশি কম। ঠিক আছে, তাহলে এইবারে আমাদের এই অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি জি, এই জি এর ভ্যালুটা কি দাঁড়াবে? এর ভ্যালুটা হয়ে যাবে gm ডিভাইডেড বাই RE স্কোয়ার, ঠিক আছে, ইন্টু 1 প্লাস h বাই RE টু দ্য পাওয়ার -2। ঠিক আছে, এরকমই দাঁড়াবে। এটা কিছুটা এরকমই দেখতে হবে, কারেক্ট? গ্রেট। এইবারে এটাকে যখন আমরা সলভ করতে চাইবো তখন কিভাবে সলভ করব? সবারই মনে পড়ে ম্যাথামেটিক্সে আমরা পড়েছিলাম বাইনোমিয়াল থিওরাম। তো এক্স্যাক্টলি সেই বাইনোমিয়াল থিওরামের সাহায্য নিয়েই আমরা এটাকে এক্সপ্যান্ড করব আপ টু 2 টার্মস। তাহলে এটা হয়ে যাবে gm ডিভাইডেড বাই RE স্কোয়ার, আর ভেতরে এটা হয়ে যাবে 1 মাইনাস 2h বাই RE। ঠিক আছে, কিছুটা এরকম হয়ে যাবে। আর এটা কিসের এক্সপ্রেশন হলো? এটা জি এর এক্সপ্রেশন, কারেক্ট? তার মানে আমরা দেখছি এতক্ষণ আমাদের এক্সপ্রেশনটা ছিল gm বাই RE স্কোয়ার, যখন আমরা আর্থের সারফেসে ক্যালকুলেট করছিলাম। কিন্তু যেই আমরা আর্থের সারফেস থেকে আরও খানিকটা ওপরে চলে গেলাম, অ্যাবভ দ্য সারফেস অফ আর্থ চলে গেলাম, তখন এই একটা অ্যাডিশনাল টার্মও এখানে এসে গেল, যেটা এটা বলে দিচ্ছে যে জি এর ভ্যালুটা এই এইচের ওপরেও কিন্তু ডিপেন্ডেন্ট, যে কতটা ওপরে আছে সারফেসের সেটার ওপরেও কিন্তু আমাদের অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির ভ্যালুটা ডিপেন্ডেন্ট। ঠিক আছে, সুতরাং এইটাকে আমরা নোট করে নেব, বিকজ দিস ইজ দ্য ভ্যালু অফ জি অ্যাবভ দ্য সারফেস অফ আর্থ। আর আগেও যেমন বলেছি, এই প্রত্যেকটা এক্সপ্রেশনই কিন্তু এই লেসনে যতগুলো ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন আমরা পড়বো মোটামুটি সবগুলোই ইম্পর্টেন্ট, কারণ যে কোনো ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনের ওপরে বেস করে কিছু না কিছু নিউমেরিক্যালস বা ডেরিভেশনস তোমাদেরকে জিজ্ঞেস করা যেতে পারে। তাহলে বন্ধুরা, এটাকে যদি তোমরা আরও একটুখানি সিম্পল ওয়েতে লিখতে চাও তাহলে এটাকে তোমরা কি লিখতে পারো, যে দ্য ভ্যালু অফ জি অ্যাট হাইট এইচ ইজ ইকুয়াল টু এই gm বাই RE স্কোয়ার। এই ভ্যালুটা কিসের? এটা তো অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, জি এর যে এক্সপ্রেশনটা আমরা একটু আগেই বার করেছিলাম, এটা তো সেই এক্সপ্রেশনটাই। সুতরাং জি অ্যাট আ হাইট এইচ ইজ ইকুয়াল টু জি ইন্টু 1 মাইনাস 2h বাই RE। যখন এই এক্সপ্রেশনটাকে তোমরা এই ফর্মে লিখছো তখন তোমরা অল দ্য মোর বুঝতে পারছো যে কিভাবে জি এর ভ্যালু অ্যাট দ্য সারফেস অ্যান্ড জি এর ভ্যালু অ্যাবভ দ্য সারফেস একে অপরের সঙ্গে রিলেটেড। ঠিক বোঝা গেল এই জিনিসটা? এবারে ঠিক একই রকম ভাবে যখন আমরা বিলো দ্য আর্থ সারফেসের সিচুয়েশনটা দেখব, তখনও আমাদের ডেরিভেশনের লজিকটা খানিকটা এই ধরনেরই থাকবে। সুতরাং আমি পুরো ডেরিভেশনটার ভেতরে এখন যাচ্ছি না, কিন্তু এটা বুঝে নাও যে ধরে নাও এবারে আমি এই সারফেসের ওপরে গেলাম না, কিন্তু সারফেসের নিচে চলে এলাম। ধরো এরকম কোনো একটা পয়েন্টে চলে এলাম যেটা হচ্ছে অ্যাট আ ডেপথ অফ ডি। যেহেতু ওটা আগেরটা ওপরে ছিল সেহেতু সেটাকে আমরা এইচ হাইট দিয়ে ডিনোট করছিলাম। এটা যেহেতু তারও ভেতরে মানে আর্থের সারফেসেরও নিচে, সুতরাং এটাকে আমরা ডি দ্যাট ইজ ডেপথ দিয়ে ডিনোট করছি। এই ক্ষেত্রে আমরা দেখব এই যদি আমাদের সারফেসের নিচে হয় সেই ক্ষেত্রেও আমরা কি দেখতে পাবো, যে জি এর যে ভ্যালুটা হবে অ্যাট আ ডেপথ অফ ডি দ্যাট ইজ ইকুয়াল টু জি ইন্টু 1 মাইনাস ডি বাই RE। ঠিক, তাহলে দুটো দেখো একই রকম নয়, কিন্তু যখন আমরা অ্যাবভ দ্য সারফেসের কথা বলছিলাম তখন ওখানে 1 মাইনাস 2h বাই RE, কিন্তু যখন আমরা ডেপথের কথা বলছি সেক্ষেত্রে 1 মাইনাস ডি বাই RE। চলো তোমাদের একটা ছোট্ট হোমওয়ার্ক দিয়ে দিই এখানে। এই যে এই বিলো দ্য আর্থ সারফেসের যে ডেরিভেশনটা, এটা বইয়ের হেল্প নিয়েই হোক বা বইয়ের হেল্প না নিয়েই হোক তোমরা নিজেরা এটা ডিরাইভ করে দেখো, দেখো খুব মজা লাগবে। যদি নিজে থেকে করতে পারো না তাহলে একটা আলাদা লেভেলের কনফিডেন্স আসবে। ঠিক আছে, তাহলে বন্ধুরা এইখান পর্যন্ত আমরা যা যা ডিসকাস করলাম তাতে কি বোঝা গেল? অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির আমরা অ্যাট দ্য আর্থ সারফেস প্রথমে এক্সপ্রেশন বার করলাম, তারপরে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির এক্সপ্রেশন বার করলাম অ্যাবভ দ্য সারফেস অফ আর্থ, তারপরে বার করলাম বিলো দ্য সারফেস অফ আর্থ। আর এই পুরো ডিসকাশনটা থেকে আমরা এটা বুঝতে পারলাম যে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির যে ভ্যালুটা সেটা কিন্তু ইউনিভার্সালি কনস্ট্যান্ট নয়। এমন নয় যে সব জায়গায় তার ভ্যালু সেমই, তার ভ্যালু কিন্তু জায়গা হিসেবে চেঞ্জ হতে থাকছে। তাহলে বন্ধুরা, আমাদের নেক্সট টপিক হলো গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি।
এর মধ্যে থেকে পোটেনশিয়াল এনার্জিটা তোমাদের কারোর কাছেই নতুন নয়। পোটেনশিয়াল এনার্জি আমরা অলরেডি জানি কি হয়, এমন একটা এনার্জি যেটা যে কোনো একটা অবজেক্টের ভেতরে থাকে বাই ভার্চু অফ ইটস পজিশন। তার পজিশনটা কোথায় সেই তার উপর ডিপেন্ডেন্ট হয় পোটেনশিয়াল এনার্জি। যখন একটা পোটেনশিয়াল এনার্জি অ্যারাইজ হয় ডিউ টু দ্য ফোর্স অফ গ্র্যাভিটি, গ্র্যাভিটির জন্যে যে পোটেনশিয়াল এনার্জিটা অ্যারাইজ হয় তাকে আমরা বলে থাকি গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। ধরে নাও একটা অবজেক্ট আছে এখানে, ধরে নাও এই বলটাই আমার অবজেক্ট, আর এটা এখন এই আপাতত এখানে রয়েছে। আমি যদি এই বলটার উপরে একটা ফোর্স অ্যাপ্লাই করি আর সেই ফোর্সটার অ্যাপ্লিকেশনের জন্য এই বলটার পজিশনটা চেঞ্জ হয়, আগে বলটা এখানে ছিল, এর উপরে একটা ফোর্স অ্যাপ্লাই হলো আর বলটার পজিশন চেঞ্জ হয়ে গেল। যখনই এরকম হলো তখন কি হলো, এই বলটার পোটেনশিয়াল এনার্জিও চেঞ্জ হলো। এখানে পোটেনশিয়াল এনার্জি একরকম ছিল, এখানে পোটেনশিয়াল এনার্জি আর এক রকম। এই যে চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি, this is equal to the work done in moving the ball from this point to this point. মনে থাকবে, এটা খুব ইম্পর্ট্যান্ট কনসেপ্ট। কোনো একটা অবজেক্টকে যখন আমরা একটা ফোর্স অ্যাপ্লাই করে সেটাকে একটা পয়েন্ট থেকে আর একটা পয়েন্টে নিয়ে যাচ্ছি, তখন যতটা ওয়ার্ক ডান আমরা করছি সেই অবজেক্টটার ওপরে, দ্যাট ইজ ইকুয়াল টু দ্য চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি। আর এর থেকেও ইম্পর্ট্যান্ট কথা হলো এইটা যে এই কনসেপ্টটা অ্যাপ্লিকেবল হচ্ছে শুধুমাত্র ফর কনজারভেটিভ ফোর্সেস। কনজারভেটিভ ফোর্সেস বলতে কি বোঝায় আমরা অলরেডি পড়েছি এর আগেও ফিজিক্সে। কনজারভেটিভ ফোর্সেস বলতে বোঝায় এমন ফোর্সেস যেখানে ওয়ার্ক ডান ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ পাথ, মানে কোন পাথ দিয়ে কেউ যাচ্ছে সেটাতে কোনো তফাৎ পড়ে না। ওয়ার্ক ডান শুধুমাত্র ইনিশিয়াল আর ফাইনালের ওপরেই ডিপেন্ড করে, কোন নেচার অফ পাথের ওপর ডিপেন্ড করে না। এক্সাম্পল অফ কনজারভেটিভ ফোর্স হলো গ্র্যাভিটেশনাল ফোর্স। অন্যদিকে যদি আমি ফ্রিকশনাল ফোর্সের কথা বলি, তো ফ্রিকশনাল ফোর্স একটা নন কনজারভেটিভ ফোর্স। যাই হোক, এখন আপাতত আমাদের ফোকাস হচ্ছে কিসের ওপর, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। আর সেটাতে আমরা কি বুঝলাম, কোনো একটা অবজেক্টকে যদি আমি পয়েন্ট 1 থেকে পয়েন্ট 2তে নিয়ে যাচ্ছি, তাহলে ওয়ার্ক ডান ইন টেকিং দ্য অবজেক্ট ফ্রম 1 to 2 ইজ ইকুয়াল টু দ্য চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি ফ্রম 1 to 2। ঠিক বোঝা গেলে? এটা খুব ইম্পর্টেন্ট, সুতরাং ভালোভাবে বুঝে নাও। কনসেপ্টটা যদি বুঝে গিয়ে থাকো তাহলে এইবারে লেট আস লুক অ্যাট ইট ম্যাথামেটিক্যালি, যে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জির ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনটা আমরা কিভাবে বার করি। তাহলে বন্ধুরা এইবারে আমরা দেখে ফেলবো যে আমরা কিভাবে বার করব গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জির একটা এক্সপ্রেশন। এটার ভেতরে আমরা দুটো সিনারিও দেখব। প্রথম সিনারিওতে আমরা দেখব যখন আমাদের অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি কনস্ট্যান্ট, দ্বিতীয় সিনারিওতে আমরা দেখব যখন আমাদের অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি ইজ নট কনস্ট্যান্ট। ঠিক আছে, সব থেকে প্রথমে ফোকাস করব আমাদের প্রথম সিনারিওটাতে, যেখানে আমরা ধরে নিচ্ছি এটা আর্থ, ধরে নাও এটা সেন্টার অফ দ্য আর্থ, আর এইটা হলো আমাদের RE, দ্যাট ইজ রেডিয়াস অফ দ্য আর্থ। একটা সিচুয়েশন আমাদের সামনে আছে যখন আমাদেরকে একটা অবজেক্ট লেট আস সে এই পয়েন্ট বি থেকে এই পয়েন্ট এতে নিয়ে যেতে হবে। ঠিক আছে, যেখানে আমরা জানি যে পয়েন্ট এর হাইট হলো h2 আর এই পয়েন্ট বি এর হাইট হলো h1। ঠিক আছে, ফ্রম দ্য সারফেস অফ দ্য আর্থ। এইটা আমাদের কাছে একটা গিভেন সিচুয়েশন। ঠিক আছে, এবারে এই ক্ষেত্রে আমরা অলরেডি আগে কি শিখেছি যে যখনই একটা অবজেক্টকে আমরা একটা পয়েন্ট থেকে আর একটা পয়েন্টে নিয়ে যাই, তখন সেই অবজেক্টটার উপরে যে ওয়ার্ক ডান হয় দ্যাট ইজ ইকুয়াল টু দ্য চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি। ঠিক একই জিনিস আমরা এখানেও পাবো। ঠিক, চলো দেখা যাক। ধরো অবজেক্টটাকে আমরা পয়েন্ট বি থেকে পয়েন্ট এতে নিয়ে যেতে চাইছি, সুতরাং ওয়ার্ক ডান টু টেক দ্য অবজেক্ট ফ্রম বি টু এ, সেটা কি হয়ে যাবে? সাধারণত ওয়ার্ককে আমরা কিভাবে ডিফাইন করি? ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। ফোর্স কত হবে? এখানে দেখো অবজেক্টটাকে আমরা বি থেকে এ নিয়ে যাচ্ছি, তো অবজেক্টটা সম্পূর্ণভাবে গ্র্যাভিটির কন্ট্রোলে, সুতরাং ফোর্স এখানে কি হয়ে যাবে? mg, দ্যাট ইজ মাস ইন্টু অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। ডিসপ্লেসমেন্ট কত হয়ে যাবে? বি থেকে এতে নিয়ে যাচ্ছি আমরা, দ্যাট মিনস ওই যে বি এর যে লেন্থটা সেটাই আমাদের ডিসপ্লেসমেন্ট হয়ে যাবে, উইচ ইজ ইকুয়াল টু h2 মাইনাস h1। ঠিক আছে, এইটাকে আমরা লিখতে পারি mgh2 মাইনাস mgh1। এবারে এতটুকু আমরা সবাই জানি যে পোটেনশিয়াল এনার্জিকে আমরা ম্যাথামেটিক্যালি কিভাবে লিখে থাকি? mgh। তার মানে mgh2 হচ্ছে পোটেনশিয়াল এনার্জি অ্যাট পয়েন্ট এ। সিমিলারলি mgh1 হচ্ছে পোটেনশিয়াল এনার্জি অ্যাট পয়েন্ট বি। সুতরাং এখান থেকে আমরা কি পেলাম? এখান থেকে আমরা পেলাম যে ওয়ার্ক ডান ইন টেকিং দ্য অবজেক্ট ফ্রম পয়েন্ট বি টু এ ইজ ইকুয়াল টু দ্য চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি বিটুইন পয়েন্টস বি অ্যান্ড এ। তাই তো পেলাম।
ঠিক আছে, এই কথাটা আমরা আগেও ডিসকাস করেছিলাম। এইবারে দেখে নেওয়া যাক এমন একটা সিচুয়েশন যখন আমরা বলছি অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি মানে জি কনস্ট্যান্ট নয়। কনস্ট্যান্ট নয় মানে কি? কনস্ট্যান্ট নয় মানে বেসড অন হাইট এর ভ্যালু চেঞ্জ হতে থাকবে। আমরা আগেও দেখেছি যে সারফেসের ওপরে গেলে বা সারফেসের নিচে এলে এর ভ্যালু চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, তার মানে এই ক্ষেত্রে এই সেকেন্ড সিচুয়েশনটাতে জি হচ্ছে ইজ আ ফাংশন অফ আর। তার মানে এই অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি জি এর ভ্যালু আর এর ভ্যালু যেমন যেমন চেঞ্জ হতে থাকবে জি এর ভ্যালুও ঠিক সেরকমভাবে চেঞ্জ হতে থাকবে। ঠিক, ওকে। এইবারে এই সিচুয়েশনেও আমরা একই কথা বলবো। ধরে নাও এটা হলো রেডিয়াস অফ দ্য আর্থ। ধরে নাও আমাদের কাছে দুটো পয়েন্ট আছে। ঠিক আছে, লেট আস সে আমাদের কাছে দুটো পয়েন্ট আছে, পয়েন্ট 1 অ্যান্ড পয়েন্ট 2। ঠিক, এবারে ধরে নিলাম যে এই পয়েন্ট 1-এর পজিশন ডিনোট করছে R1, পয়েন্ট 2-এর পজিশন ডিনোট করছে R2। ঠিক, কারণ এখানে এই আর এর ভ্যালু যেমন যেমন চেঞ্জ হবে তোমার জি এর ভ্যালু সেরকমভাবে চেঞ্জ হতে থাকবে। সুতরাং এই ক্ষেত্রে যদি আমি একটা অবজেক্টকে পয়েন্ট 1 থেকে পয়েন্ট 2-তে নিয়ে যাই তাহলে আমি ওয়ার্ক ডান কিভাবে বার করব? এখানে আমরা সাহায্য নেব ইন্টিগ্রেশনের, মানে ওয়ার্ক ডান ইন টেকিং দ্য অবজেক্ট ফ্রম পয়েন্ট 1 টু পয়েন্ট 2 হয়ে যাবে ইন্টিগ্রেশন অফ এফ ডিআর। ঠিক আছে, এবারে এই ইন্টিগ্রেশন অফ এফ ডিআর, এফ মানে এটা কোন এফ এর কথা হচ্ছে, কোন ধরনের ফোর্সের কথা হচ্ছে? গ্র্যাভিটেশনাল ফোর্স। আর এই ডিআর এর সঙ্গে ইন্টিগ্রেট করেছি মানে এই যে ডিআর, এই আর এর ভ্যালুটা চেঞ্জ হতে থাকবে কোথা থেকে কোথায়? R1 থেকে R2। সুতরাং এই ইন্টিগ্রেশনের লিমিটস হয়ে যাবে R1 টু R2। এবারে ফোর্স কত হবে? গ্র্যাভিটেশনাল ফোর্স ইউনিভার্সাল ল থেকে অলরেডি পড়ে ফেলেছি আমরা। সুতরাং এটা হবে ক্যাপিটাল জি ইন্টু মাস অফ দ্য আর্থ ইন্টু মাস অফ দ্য অবজেক্ট ডিভাইডেড বাই আর স্কোয়ার ডিআর ফ্রম R1 টু R2। এবারে এখানে দেখো এই সব জিনিসগুলো কনস্ট্যান্ট, জি ক্যাপিটাল এমই বা এম এগুলো সব কনস্ট্যান্ট, এগুলোকে বাইরে করে নাও। জি এম ই ইন্টু এম ইন্টিগ্রেশন অফ 1/r স্কোয়ার ডিআর ফ্রম R1 টু R2। এবারে এখানে কিছুই বিশেষ নেই, সিম্পল ম্যাথমেটিক্স আমাদেরকে করতে হবে এখানটাতে। সুতরাং এরপরে আমি সোজা এখানে চলে গেলাম, এটা হয়ে যাবে জি এম ই ইন্টু এম ডিভাইডেড বাই, নট ডিভাইডেড বাই, ভেতরে 1/r স্কোয়ার ইন্টু ডিআর, এর ইন্টিগ্রেশন কত হবে? মানে r টু দ্য পাওয়ার -2 ডিআর, এটা হয়ে যাবে 1/r। সুতরাং এর ইন্টিগ্রেশন হয়ে যাবে 1/r, আর লিমিটস হচ্ছে আমাদের R1 টু R2। তার মানে এটা হয়ে যাবে ক্যাপিটাল জি এম ই ইন্টু এম 1/r2 মাইনাস 1/r1। তার মানে এটাকে আমরা লিখতে পারি জি এম ই ইন্টু এম। আচ্ছা, এখানে আরও একটা জিনিস খেয়াল করতে হবে, তাড়াতাড়ি করে ইন্টিগ্রেশন তো করে ফেলেছি, ইন্টিগ্রেশন অফ 1/r স্কোয়ার ডিআর কী হয়? অ্যাকচুয়ালি -1/r হবে, কারণ r টু দ্য পাওয়ার -2। এই ইন্টিগ্রেশনটা এখানটায় দেখে নাও সাইডে, ইন্টিগ্রেশন অফ r টু দ্য পাওয়ার -2 ডিআর, এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে r টু দ্য পাওয়ার -2 প্লাস 1 ডিভাইডেড বাই -2 প্লাস 1, দ্যাট মিনস -1/r। ঠিক আছে, এইভাবেই করবো আমরা। অবভিয়াসলি ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট তো থাকবে, তো এটা হয়ে গেল -1/r, তার মানে এখানে একটা মাইনাস সাইনও থাকবে। সুতরাং এই যে ভ্যালুটা আমরা এখানে পাচ্ছি এখানেও একটা মাইনাস সাইন থাকবে, এখানেও একটা মাইনাস সাইন থাকবে। ঠিক আছে, সুতরাং এটা হয়ে যাবে মাইনাস জি এম ই ইন্টু এম ডিভাইডেড বাই R2 মাইনাস অফ জি এম ই ইন্টু এম ডিভাইডেড বাই R1। ঠিক, আর আমরা অলরেডি কি শিখেছি? আমরা অলরেডি শিখেছি যে ওয়ার্ক ডান ইন টেকিং দ্য অবজেক্ট ফ্রম 1 to 2 ইজ ইকুয়াল টু দ্য চেঞ্জ ইন দ্য ডিফারেন্স ইন পোটেনশিয়াল এনার্জি বিটুইন পয়েন্টস 1 and 2। তার মানে এখানে এই যে ভ্যালুটা তোমরা দেখছো এই ভ্যালুটা হচ্ছে বেসিক্যালি পোটেনশিয়াল এনার্জি অ্যাট R2। সিমিলারলি এই ভ্যালুটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি অ্যাট R1, রাইট? তার মানে ইন জেনারেল আমাকে যদি একটা পোটেনশিয়াল, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জির একটা এক্সপ্রেশন লাগে তাহলে সেই এক্সপ্রেশনটা কি হবে? দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, পোটেনশিয়াল এনার্জির জায়গায় কি লেখা রয়েছে? মাইনাস জি ক্যাপিটাল এম ই ইন্টু এম ডিভাইডেড বাই আর। তার মানে ইন জেনারেল যদি আমরা কথা বলি তাহলে আমরা লিখতে পারি যে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি অ্যাট এনি পয়েন্ট আর ইজ ইকুয়াল টু মাইনাস জি m1
m2 ডিভাইডেড বাই r, এই ফরম্যাটে আমাদের গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জির এক্সপ্রেশনটা হবে। তাহলে বন্ধুরা ইন জেনারেল আমরা লিখতে পারি যে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি যে কোনো একটা পার্টিকেলের যদি সে একটা পজিশনে আছে অ্যাট সাম ডিস্টেন্স r, তাহলে v ইজ ইকুয়াল টু মাইনাস জি m1 m2 ডিভাইডেড বাই r। তার মানে এই ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনটা থেকে আমরা বুঝতে পারছি যে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য মাস অফ দ্য পার্টিকেল। তাহলে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জির পরে এইবারে আমি ইন্ট্রোডিউস করব গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল। পোটেনশিয়াল এনার্জি আর পোটেনশিয়াল নামটা দেখো প্রায় একই রকম, সুতরাং তফাৎও খুব বেশি নেই। যখনই আমরা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালের কথা বলবো তখন বেসিক্যালি আমরা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জির কথা বলছি, বাট পার ইউনিট মাস। তার মানে এটাকে না ম্যাথামেটিক্যালি বোঝা বেশি সহজ। যদি তোমরা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জির ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনটা দেখো, সেটা কিছুটা এরকম দেখায় মাইনাস জি m1 m2 বাই r। এর মধ্যে থেকে যদি একটা কে বাদ দিয়ে দাও, কেন বাদ দিয়ে দেবে? কারণ গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি পার ইউনিট মাস যখন আমরা কথা বলি তখন সেটাই হয়ে দাঁড়ায় আমাদের গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল। সুতরাং গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালের ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনটা দাঁড়াবে মাইনাস জি m বাই r। দেখো এখানে একটাই m আছে, ঠিক? সুতরাং দুটোর মাঝের রিলেশনটা খানিকটা বোঝা গেল, ঠিক আছে? কিভাবে ডিনোট করি? তো সাধারণত অনেক টেক্সট বুকে ইউ দিয়ে ডিনোট করা হয়, অনেক টেক্সট বুকে ক্যাপিটাল ভি দিয়ে ডিনোট করা হয়। তো জেনারেলি ইউ বা ভি এর মধ্যে থেকে কোনো একটা ক্যাপিটাল লেটার দিয়ে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালকে ডিনোট করা হয়। আরও একটা অল্টারনেটিভ ওয়ে আছে যেটা দিয়ে আমরা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালকে ডিফাইন করতে পারি। একটা তো আমাদের রাস্তা হয়ে গেল যে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি পার ইউনিট মাস। আরও আর একটা অল্টারনেটিভ হলো যে যদি আমরা ওয়ার্ক ডানের মাধ্যমে ডিফাইন করতে চাই গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালকে, তাহলে কিভাবে ডিফাইন করব? সেক্ষেত্রে আমরা বলি যে ওয়ার্ক ডান পার ইউনিট মাস টু টেক অ্যান অবজেক্ট টু আ পার্টিকুলার পয়েন্ট ফ্রম আ পয়েন্ট অফ জিরো পোটেনশিয়াল এনার্জি। মানে যদি আমরা একটা অবজেক্টকে একটা পয়েন্ট থেকে আর একটা পয়েন্টে মুভ করছি, ঠিক? যে পয়েন্টটা থেকে মুভ করছি সেই পয়েন্টটা আমাদের জিরো পোটেনশিয়ালের পয়েন্ট। সেই পয়েন্টটা থেকে একটা যে কোনো গিভেন পয়েন্টে মুভ করতে যতটা ওয়ার্ক ডান, দ্যাট ওয়ার্ক ডান পার ইউনিট মাস ইজ গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল। তাহলে তোমরা দেখো এই যে দুটো ধরনের ডেফিনেশনের কথা আমি বললাম, দুটো ক্ষেত্রেই একটা জিনিস ক্লিয়ার যে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল হচ্ছে কনসেপ্ট ওয়াইজ একেবারেই গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জির মতনই, শুধুমাত্র এখানে আমরা পার ইউনিট মাসে কথা বলি। চলো বন্ধুরা, তাহলে এবারে দেখে নেওয়া যাক একটা কোয়েশ্চেন, ঠিক আছে? কোয়েশ্চেনটা বলছে যে টু আর্থ স্যাটেলাইটস A and B each of mass m are to be launched into circular orbits above the earth's surface, ঠিক আছে, at altitudes 6400 কিলোমিটার অ্যান্ড 1.92 ইন্টু 10 টু দ্য পাওয়ার 4 কিলোমিটার। প্রথমে সিচুয়েশনটা বুঝে নিতে হবে। ধরে নাও এটা হচ্ছে আর্থ, ঠিক আছে, এটা হচ্ছে আর্থ। এবারে আর্থের সারফেসের বাইরে এই হাইটে দুটো স্যাটেলাইটকে লাগিয়ে দেওয়া হয়েছে ঘুরতে। ধরে নাও এই অরবিটে একটা স্যাটেলাইট রয়েছে, আর ধরে নাও এই অরবিটে আরও একটা স্যাটেলাইট রয়েছে, ঠিক? এটা হচ্ছে আমাদের সিচুয়েশন, ওকে? এইবারে প্রশ্ন করা হচ্ছে এবার কি কি দেওয়া রয়েছে সেটাও দেখে নেওয়া দরকার। ধরো এটা আমাদের আর্থ, তো সুতরাং এইটা হয়ে গেল আমাদের রেডিয়াস অফ দ্য আর্থ, ঠিক আছে? এবারে ধরে নাও এইটা হচ্ছে স্যাটেলাইট 1, এটা হচ্ছে স্যাটেলাইট 2। তো সুতরাং স্যাটেলাইট 1টা কতটা হাইটে আছে? 6400 কিলোমিটার অল্টিটিউডে। তার মানে এই যে ডিস্টেন্সটা এইটা হচ্ছে 6400, ওকে? আর একটা যে স্যাটেলাইট সেটা আছে 1.92 ইন্টু 10 টু দ্য পাওয়ার 4 কিলোমিটার। তার মানে এই যে হাইটটা এইটা হচ্ছে 1.92 ইন্টু 10 টু দ্য পাওয়ার 4 কিলোমিটার, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের সিচুয়েশন। দ্য রেডিয়াস অফ দ্য আর্থ ইজ 6400 কিলোমিটার। আর এর ভ্যালু এটা কার ভ্যালু? এটা হচ্ছে রেডিয়াস অফ দ্য আর্থের ভ্যালু। ফাইন্ড দ্য রেশিও অফ দেয়ার পোটেনশিয়াল এনার্জিজ। আমাদের এই দুটো স্যাটেলাইটের পোটেনশিয়াল এনার্জির রেশিও বার করতে হবে, ঠিক আছে? সব থেকে প্রথমে আমরা বার করব পোটেনশিয়াল এনার্জি অফ স্যাটেলাইট এ, ঠিক আছে? এ মানে ধরে যেটাকে আমি 1 লিখেছিলাম ওটাকেই তুমি এ ধরে নাও, যেটাকে 2 লিখেছিলাম সেটাকে বি ধরে নাও,
ঠিক আছে, তাহলে পোটেনশিয়াল এনার্জি অফ এ কি হয়ে যাবে, আমরা এ পোটেনশিয়াল এনার্জির এক্সপ্রেশন অলরেডি বার করেছি, -G m1m2/r। এখানে m1 m2 কি হয়ে যাবে, একটা তো হয়ে যাবে মাস অফ দ্য আর্থ, আর একটা হয়ে যাবে মাস অফ দ্য স্যাটেলাইট এ, G m1m2 ডিভাইডেড বাই আর। আর কি হয়ে যাবে, আর হয়ে যাবে এই যে স্যাটেলাইটটা যে রেডিয়াসে ঘুরছে সেই রেডিয়াসটা ধরে নিচ্ছি আর এ, ঠিক। আর এর ভ্যালু এখানে কি হবে, -G me ইন্টু ma ডিভাইডেড বাই আর এর ভ্যালু হয়ে যাবে রেডিয়াস অফ দ্য আর্থ প্লাস 6400, তার মানে রেডিয়াস অফ দ্য আর্থ তো দেওয়া আছে 6400, সুতরাং 6400 প্লাস এই যে হাইটটা 6400, ঠিক আছে, এইটা হয়ে যাবে পোটেনশিয়াল এনার্জি অফ এ। ইন আ সিমিলার ওয়ে আমরা যদি পোটেনশিয়াল এনার্জি অফ স্যাটেলাইট বি বার করি তাহলে সেটা হয়ে যাবে -G ইন্টু মাস অফ আর্থ ইন্টু মাস অফ বি ডিভাইডেড বাই আর অফ বি, মানে রেডিয়াস অফ বি, বি এর রেডিয়াস কত হয়ে যাবে, রেডিয়াস অফ দ্য আর্থ প্লাস 1.92 ইন্টু 10⁴, আর রেডিয়াস অফ দ্য আর্থ দেওয়া আছে 6400, সুতরাং এটা হয়ে যাবে 6400 প্লাস 1.92 ইন্টু 10⁴। ঠিক আছে, বোঝা গেল। এইবারে আর কিছুই করার নেই, শুধু এই দুটো পোটেনশিয়াল এনার্জির রেশিও বার করতে হবে, যার জন্য এই সব ভ্যালুগুলো পুট করে ক্যালকুলেট করার কোনো দরকার নেই, কারণ যখনই তুমি রেশিও বার করতে যাবে ক্যাপিটাল জি ক্যাপিটাল এম ই এগুলো সব ক্যান্সেল হতে থাকবে। সো দেয়ারফোর যদি তুমি রেশিওটা ক্যালকুলেট করো তো রেশিওটা তোমার হয়ে যাবে -G ক্যাপিটাল এম ই ইন্টু এম এ ডিভাইডেড বাই 6400 plus 6400 which is 12800 into 6400 plus 1.92 into 10⁴ divided by -G me into mb, সুতরাং GME এগুলো সব ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইবারে এখানে যা যা ভ্যালুগুলো রয়েছে সেগুলো আমাদের পুট করতে হবে। এবারে এখানে আরও একটা জিনিস দেওয়া ছিল, এই দুটো স্যাটেলাইটেরই মাস হচ্ছে m, তার মানে MA আর MB দুটোই m, সুতরাং এই দুটোও ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আমার কাছে এই ভ্যালুটা রইলো, এবারে এইটাকে তোমরা আরামসে ক্যালকুলেট করতে পারো, আর ক্যালকুলেট করে তোমরা কি পাবে, ক্যালকুলেট করে এর ভ্যালু আসবে 2, সো দ্য রেশিও ইজ 2:1, আর সেটাই আমাদের ফাইনাল আনসার। তাহলে বন্ধুরা আমাদের এর পরের কনসেপ্ট হলো এসকেপ ভেলোসিটি, কিংবা অনেক সময় তোমাদের টেক্সট বুকে লেখা থাকে এসকেপ স্পিড। স্পিড আর ভেলোসিটির পার্থক্যটা এতক্ষণে তো তোমরা নিশ্চয়ই বুঝেই গেছো। ঠিক আছে, এসকেপ ভেলোসিটি, এসকেপ মানে পালিয়ে যাওয়া, তার মানে এমন একটা ভেলোসিটির ভ্যালু যদি, মানে এমন একটা মিনিমাম ভ্যালু ভেলোসিটির, সেই ভ্যালুর ভেলোসিটি দিয়ে তুমি যদি কোনো একটা অবজেক্টকে ছুঁড়ে ফেলো তাহলে সেটা একেবারে আর্থের গ্র্যাভিটেশনাল ফিল্ডের বাইরে চলে যাবে। তার মানে সাধারণত কি হয়ে থাকে, ধরো আমি যদি এই বলটা নিই, এই বলটাকে আমি একটা খুব অল্প ভেলোসিটি দিয়ে এইভাবে ছুঁড়ে দিলাম, কি হলো, আমি তো ওপরে ছুটলাম কিন্তু এটা ফেরত আমার হাতে চলে এলো। ফেরত কেন এলো, কারণ গ্র্যাভিটি অ্যাক্ট করছে, গ্র্যাভিটি এটাকে নিচের দিকে টানছে। আমি যদি এটাকে আরও জোরে আরও একটু ওপর অবধি ফেলি তাহলেও আমি কি দেখলাম, আবার ফেরত আমার হাতে চলে এলো। কেন, কারণ গ্র্যাভিটি অ্যাক্ট করছে। ঠিক আছে, কিন্তু আমি যদি এই বলটাকে এমন একটা ভেলোসিটি দিয়ে থ্রো করি, ঠিক আছে, যে ভেলোসিটির ভ্যালুটা এতই বেশি যে এই বলটা একেবারে আর্থের গ্র্যাভিটেশনাল ফিল্ডের বাইরে চলে যাবে। এবারে আর্থের গ্র্যাভিটেশনাল ফিল্ডের বাইরেই যদি চলে যায় তাহলে তো আর আর্থের গ্র্যাভিটি এর ওপরে কাজ করবে না, তাহলে এ আর ফেরতও আসবে না। তার মানে একবার গেল মানে গেল, একেবারেই এসকেপ হয়ে গেল। তাই জন্যে এই ধরনের যে মিনিমাম ভেলোসিটির ভ্যালুটা সেটাকে বলা হয় এসকেপ ভেলোসিটি। মানে এটাকে তোমরা একটা গল্প দিয়ে বুঝতে পারো। হিন্দি সিনেমাতে বা বাংলা সিনেমাতে দেখেছো নিশ্চয়ই, যে ভিলেন হয় বা যে ডন থাকে, সেই ডনের একটা এরিয়া থাকে, রাইট, আর সেই এরিয়ার সব লোকজনরা সবাই খুব ভয় পায় ডনকে। ঠিক আছে, সবাই ভয় ভয় থাকে, তার সব কথা শোনে, এই ধরনের একটা ব্যাপার থাকে। কিন্তু যখনই ওই ডনের এরিয়ার বাইরে লোকজন চলে যায় তখন কিন্তু সেই ডনের আর কোনো ভয় নেই। বুঝতে পারছো, তার মানে সেই ডনের একটা ডিফাইন্ড এরিয়া আছে যার ভেতরে লোকজন তার রুলস অ্যান্ড রেগুলেশনস ফলো করে, কিন্তু তার বাইরে যাওয়ার পরে লোকে তাকে পাত্তাও দেয় না। ঠিক সেরকমই এই ক্ষেত্রে আর্থের একটা নিজস্ব গ্র্যাভিটেশনাল ফিল্ড আছে, মানে আর্থের যে গ্র্যাভিটেশনটা সেটা একটা পার্টিকুলার এরিয়ার ভেতরে কাজ করে।
যখন তুমি আর্থেরও বাইরে চলে যাবে, একেবারে এত দূরে চলে যাবে যেখানে আর্থের গ্র্যাভিটেশনাল ফিল্ডই আর কাজ করে না, তখন অবভিয়াসলি তোমাকে আর্থের কাছে টেনে নেওয়ার জন্য আর কোনো ফোর্স নেই। সুতরাং এই বলটা তারপরে যদি আমি সেই ভেলোসিটিটা দিয়ে এটাকে ছুঁড়ে ফেলে দিতে পারি, তাহলে হয়তো এই বলটা আর কোনো দিন ফেরত আসবে না, রাইট? তো এই যে মিনিমাম ভেলোসিটির ভ্যালু, মানে এক্স্যাক্টলি কত মিনিমাম ভেলোসিটি দিয়ে এই বলটাকে ছুড়লে এটা আর ফেরত আসবে না, সেটাকেই আমরা বলে থাকি এসকেপ ভেলোসিটি। এটা তো হলো কনসেপ্ট। এরপরে এটাকেও দেখে নিতে হবে ম্যাথামেটিক্যালি যে কিভাবে আমরা এসকেপ ভেলোসিটি ক্যালকুলেট করি। তাহলে বন্ধুরা চলো এবারে আমরা বার করে ফেলি এসকেপ ভেলোসিটির একটা ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন। ঠিক আছে, এসকেপ ভেলোসিটিতে আমাদের হচ্ছে কি জিনিসটা, কনসেপ্টটা কি হচ্ছে যে একটা অবজেক্টকে আমরা এত জোরে ছুঁড়ে ফেলছি যে সেই অবজেক্টটা কোথায় চলে যাচ্ছে, একেবারে ইনফিনিটিতে, এত দূরে চলে যাচ্ছে যে সে আর্থের গ্র্যাভিটেশনাল ফিল্ডেরই বাইরে চলে যাচ্ছে। ঠিক আছে, এখানে আমরা খুব সিম্পল একটা জিনিস করব যে ফাইনাল পজিশনে টোটাল এনার্জি বার করব, ইনিশিয়াল পজিশনে টোটাল এনার্জি বার করব। চলো করা যাক। যদি আমরা ফাইনাল পজিশনের কথা বলি, ঠিক আছে, ফাইনাল পজিশনে আমি যদি বলি টোটাল এনার্জি কত হবে, তো টোটাল এনার্জি কি থেকে আসবে, কাইনেটিক এনার্জি at final position which is infinity, similarly potential energy at final position which is infinity। এই দুটো ক্যালকুলেট করতে হবে আর এই দুটো যোগ করে আমরা টোটাল এনার্জি বার করতে পারবো। ঠিক আছে, কাইনেটিক এনার্জি কিভাবে বার করি, হাফ mv স্কোয়ার। ধরে নাও যে সেই অবজেক্টটার মাস হচ্ছে m, সেই অবজেক্টটার ফাইনাল ভেলোসিটি ধরে নিলাম vf। ঠিক আছে, ধরে নিলাম যে এই অবজেক্টটার ইনফিনিটি পয়েন্টে গিয়ে ভেলোসিটি হচ্ছে vf। ঠিক আছে, এইবারে কথা বলবো পোটেনশিয়াল এনার্জির। পোটেনশিয়াল এনার্জির আমরা এক্সপ্রেশন অলরেডি বার করেছি, -gm1m2/r। ঠিক আছে, প্লাস v0 হচ্ছে একটা স্ট্যান্ডার্ড রেফারেন্স পোটেনশিয়াল যেটা। এবারে বলো পোটেনশিয়াল এনার্জির ভ্যালু কি হবে, খুব ইজি, ইনফিনিটিতে। তার মানে আর এর ভ্যালু যদি ইনফিনিটি হয়ে যায় তাহলে 1/∞ 0। তার মানে এই পুরো টার্মটা, এই যে পুরো টার্মটা দেখছো, এই পুরো টার্মটা হয়ে যাবে 0। তার মানে পোটেনশিয়াল এনার্জি অ্যাট ইনফিনিটি উইল বি ইকুয়াল টু v0। ঠিক, তার মানে যদি আমি টোটাল এনার্জির কথা বলি অ্যাট ইনফিনিটি, সেটা হয়ে যাবে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, তার মানে হাফ mvf স্কোয়ার প্লাস v0। এইটা আমাদের প্রথম ইকুয়েশন যেটা আমরা পেলাম। এইবারে চলো কথা বলা যাক ইনিশিয়াল পজিশনের, যেইখান থেকে ওই অবজেক্টটাকে ছোড়া হয়েছিল সেই পজিশনটাতে ধরে নাও যে অবজেক্টের একটা কোনো ভেলোসিটি ছিল vi। ঠিক আছে, তাহলে সেই হিসেবে যদি দেখা যায় তাহলে ইনিশিয়াল পজিশনে কাইনেটিক এনার্জি ছিল হাফ mvi স্কোয়ার। ঠিক আছে, ইনফ্যাক্ট এখানে একটা ট্রিক আছে, এসকেপ ভেলোসিটি হচ্ছে ওই ইনিশিয়াল ভেলোসিটিরই সেই ভ্যালু যেই ভ্যালুটা হলে ওই অবজেক্টটা একেবারে গ্র্যাভিটেশনাল ফিল্ডের বাইরে চলে যায়, তাই তো? তার মানে আমরা কিন্তু এখানে অ্যাকচুয়ালি এই vi এরই ভ্যালুটা বার করতে চাইছি। ওকে, কাইনেটিক এনার্জি এত হয়ে গেল। এবারে পোটেনশিয়াল এনার্জির কথা বলা যাক। পোটেনশিয়াল এনার্জি হয়ে যাবে -g মাস অফ দ্য আর্থ ইন্টু মাস অফ দ্য অবজেক্ট ডিভাইডেড বাই r প্লাস v0। ঠিক আছে, তাহলে এইভাবে যদি টোটাল এনার্জি বার করি তাহলে সেটা হয়ে যাবে হাফ mvi স্কোয়ার মাইনাস gme ইন্টু m ডিভাইডেড বাই r প্লাস v0। আর এটা হয়ে যাবে আমাদের এক্সপ্রেশন নাম্বার 2। এবারে এখানে একটা খুব ইন্টারেস্টিং জিনিস আবার একবার দেখার আছে যে যখন আমরা ইনিশিয়াল পজিশনের কথা বলছি তখন পোটেনশিয়াল এনার্জিতে যে আর এর ভ্যালুটা, সেই ভ্যালুটা এক্স্যাক্টলি কি, আমরা অবজেক্টটা কোথা থেকে ছুটছি, আর্থের সারফেস থেকে, বা আর্থের সারফেসের ধরো একটু ওপর থেকে ছুটছি। তার মানে ওই আর এর ভ্যালুটা এক্স্যাক্টলি কত, মানে ধরে নাও এটা হচ্ছে আর্থ। ঠিক আছে, আর্থের রেডিয়াস হলো r/e, ধরো অবজেক্টটা আমরা এখান থেকে ছুটছি আর ধরো এই হাইটটা হচ্ছে h। তার মানে যে r এর যে ভ্যালুটা, পুরো যে ওই অরবিটের রেডিয়াসের ভ্যালুটা, সেটা হচ্ছে r/e প্লাস h। তো সুতরাং এই যে স্মল আরটা এখানে আমরা r/e প্লাস h এইভাবে লিখতে পারি ইন টার্মস অফ রেডিয়াস অফ দ্য আর্থ, রেডিয়াস অফ দ্য আর্থের টার্মসে লিখতে পারি। ঠিক আছে, এইবারে দেখো আমরা কি করব। এইবারে আমরা কথা বলবো কিসের, আমরা কথা বলবো কনজারভেশন অফ এনার্জির। কনজারভেশন অফ এনার্জি কি বলে, যে এনার্জি সবসময় কনস্ট্যান্ট থাকবে। ঠিক আছে, ইনিশিয়ালে আর ফাইনালে টোটাল এনার্জি কনস্ট্যান্টই থাকতে হবে। তার মানে আমরা এই দুটো ইকুয়েশনের রাইট হ্যান্ড সাইডটাকে ইকুয়েট করতে পারি। দেয়ারফর
আমরা কি লিখতে পারি অ্যাজ পার কনজারভেশন অফ এনার্জি আমরা বলতে পারি যে ইকুয়েশন 1 শুড বি ইকুয়াল টু ইকুয়েশন 2, তাই তো? টোটাল এনার্জি ফাইনাল পয়েন্টে আর টোটাল এনার্জি ইনিশিয়াল পয়েন্টে সেম হওয়া উচিত। তার মানে আমরা বলতে পারি যে হাফ এম VF স্কোয়ার প্লাস V0 ইজ ইকুয়াল টু হাফ এম VI স্কোয়ার মাইনাস G capital ME into M divided by RE plus H plus V0। এখান থেকে তোমরা চাইলে V0 আর V0 কে ক্যান্সেল করতে পারো। এইবারে এখানে একটা খুব ইন্টারেস্টিং জিনিস তোমরা দেখতে পাবে যে লেফট হ্যান্ড সাইডে যে ভ্যালুটা তোমরা দেখতে পাচ্ছ দ্যাট ইজ হাফ এম VF স্কোয়ার, আর এটা হচ্ছে একটা পজিটিভ ভ্যালু। যেহেতু এই ভ্যালুটা একটা পজিটিভ ভ্যালু, তার মানে রাইট হ্যান্ড সাইডে আমি যাও দেখতে পাচ্ছি সেটাও একটা পজিটিভ ভ্যালুই হওয়া উচিত। দেয়ারফোর সেই লজিক দিয়ে আমরা বলতে পারি যে হাফ এম VI স্কোয়ার মাইনাস GME ইন্টু M divided by RE plus H, this should be greater than or equal to 0। এই ভ্যালুটাও সুতরাং পজিটিভই হওয়া উচিত। এবার এখানে দেখো আরও একটা ক্যাচ আছে, টোটাল এনার্জির ভ্যালু যখন নেগেটিভ হয় তার মানে হলো যে সেই অবজেক্টটা এসকেপ করবে না, কিন্তু টোটাল এনার্জির ভ্যালু যদি পজিটিভ হয় তার মানে সেই অবজেক্টটা কি হবে, এসকেপ করে যাবে। তো দেখো আমরা সেই কন্ডিশনটাতে এসে পৌঁছে গেছি যেখানে আমরা দেখছি যে টোটাল এনার্জির ভ্যালু কি, গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 মানে টোটাল এনার্জির ভ্যালু হচ্ছে পজিটিভ। ঠিক আছে, চলো এটাকে আর একটু সলভ করা যাক। এটাকে আমরা কি লিখতে পারি, তার মানে এই পুরো ভ্যালুটা 0-র থেকে বেশি কিংবা 0-র ইকুয়াল। তো আমি যদি এই পুরো জিনিসটার মিনিমাম সিচুয়েশনটাও কনসিডার করি তো আমি এটাকে 0-র ইকুয়াল বলবো। তাহলে আমি লিখতে পারি হাফ VI স্কোয়ার মাইনাস ক্যাপিটাল GME ডিভাইডেড বাই RE প্লাস H ইজ ইকুয়াল টু 0। সুতরাং আমরা লিখতে পারি VI স্কোয়ার ইজ ইকুয়াল টু GME ডিভাইডেড বাই RE প্লাস H ইন্টু 2। এইটা আমার VI স্কোয়ারের ভ্যালু হওয়া উচিত। ঠিক আছে, আমরা বলতে পারি এরকম। ওকে, সুতরাং VI কে আমরা লিখতে পারি রুট ওভার 2GME ডিভাইডেড বাই RE প্লাস H। এইবারে ধরে নাও আমি বললাম যে এই যে H এর কথা আমরা বলছিলাম যে অবজেক্টটাকে আমরা এই হাইট থেকে থ্রো করেছি, যদি আমরা এটাও অ্যাজিউম করি একটা সিম্পলার সিচুয়েশনের জন্য যে H এর ভ্যালুটা রেডিয়াস অফ দ্য আর্থের তুলনায় খুব ছোট, তার মানে এই যে হাইটটা ছিল এর ভ্যালুটা খুবই ছোট, সেই ক্ষেত্রে এই RE প্লাস H এর জায়গায় মানে ইট ইজ লাইক একটা বিরাট বড় নাম্বারের সঙ্গে তুমি একটা খুব ছোট্ট নাম্বার অ্যাড করছো, তখন সেই ছোট্ট নাম্বারটা খুব ইনসিগনিফিকেন্ট হয়ে যায়, রাইট? মানে যদি ধরো তোমার কাছে 10 টাকা আছে, 10 টাকার মধ্যে যদি আমি 1 টাকাও আরও অ্যাড করি তোমার 11 টাকা হয়ে যায়, তখন সেই 1 টাকাটা তোমার জন্য খুব সিগনিফিকেন্ট। কিন্তু ধরো তোমার কাছে 10 লক্ষ টাকা আছে, তখন যদি আমি 1 টাকা দিই তখন 10 লক্ষর সঙ্গে 1 টাকা জুড়ে এতটা বেশি ইম্প্যাক্ট নেই, রাইট? সিমিলারলি এখানে RE এর ভ্যালু যদি H এর থেকে খুব বেশি তখন RE প্লাস H কে আমরা RE বলতে পারি। ঠিক আছে, সুতরাং VI এর ভ্যালুটা আমরা লিখতে পারি রুট ওভার 2GME ডিভাইডেড বাই RE, আর এটাই হয়ে গেল আমাদের এক্সপ্রেশন ফর এসকেপ ভেলোসিটি ইন টার্মস অফ ক্যাপিটাল G। তোমরা যদি এই এক্সপ্রেশনটা স্মল g এর টার্মসে চাও সেটাও খুব ইজিলি বার করতে পারো। যদি এটাকে স্মল g এর টার্মে বার করতে হয়, আমরা জানি স্মল g হচ্ছে ক্যাপিটাল GME ডিভাইডেড বাই RE স্কোয়ার, সুতরাং G ইন্টু RE ইজ ইকুয়াল টু ক্যাপিটাল GME ডিভাইডেড বাই RE। ঠিক আছে, সিম্পল ম্যাথামেটিক্স। সুতরাং এই ভেতরে যে GME বাই RE তার বদলে আমরা স্মল g RE লিখতে পারি। সুতরাং আমরা লিখতে পারি এসকেপ ভেলোসিটি ইজ ইকুয়াল টু রুট ওভার 2 ইন্টু G ইন্টু RE। তাহলে বন্ধুরা খুব ভালোভাবে এটা মনে রাখতে হবে যে এই এক্সপ্রেশনটা হলো ইন টার্মস অফ স্মল g আর এই এক্সপ্রেশনটা হলো ইন টার্মস অফ ক্যাপিটাল G, বাট এসকেপ ভেলোসিটির এক্সপ্রেশনটা হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট। এবারে বন্ধুরা আমরা দেখে নেব যে এসকেপ ভেলোসিটির যে ভ্যালু সেটা মুনে আর আর্থে কিভাবে আলাদা। আলাদা তো বটেই, কারণ এসকেপ ভেলোসিটি আমরা দেখি যে অন মুন ইজ 5 টাইমস স্মলার দ্যান দ্যাট অন দ্য আর্থ। কিন্তু এখন আমরা চট করে দেখে নেব যে এই জিনিসটা কেন,
কেন এরকম যে মুনে আর্থের থেকে এসকেপ ভেলোসিটি এতটা কম 1/5, মানে ইট ইজ লাইক টু লেস। এসকেপ ভেলোসিটির যে এক্সপ্রেশনটা আমরা এক্ষুনি বার করেছিলাম সেটার অ্যাকর্ডিং এসকেপ ভেলোসিটি ইজ ইকুয়াল টু √/2gr। ঠিক আছে, আর হচ্ছে রেডিয়াস। ধরো আমি যদি আর্থের কথা বলছি, প্রথমে ধরো একটা আমি লিখে রাখছি, আর্থের ক্ষেত্রে এসকেপ ভেলোসিটি ইজ ইকুয়াল টু √/2GeRE। ঠিক আছে, যদি মুনের কথা বলি তাহলে মুনের ক্ষেত্রে এসকেপ ভেলোসিটি কত হয়ে যাবে? মুনের ক্ষেত্রে হয়ে যাবে √2gmRm। ঠিক আছে, আমরা কি জানি? আমরা জানি যে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি অন দ্য মুন ইজ ইকুয়াল টু 1/6 অফ দ্য অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি অন আর্থ। সিমিলারলি আমরা এটাও জানি যে রেডিয়াস অফ মুন ইজ 1/4 অফ দ্য রেডিয়াস অফ দ্য আর্থ। মুন আর্থের তুলনায় অনেকটাই ছোট। এই রিলেশনগুলো আমরা জানি। সুতরাং এখানে আমরা লিখতে পারি যে এসকেপ ভেলোসিটি অফ মুন, এটা বার করার জন্যে আমরা √/2 অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি অফ মুনকে আমরা কি লিখতে পারি? অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি অফ আর্থ ডিভাইডেড বাই 6। সিমিলারলি রেডিয়াস অফ মুনকে আমরা লিখতে পারি রেডিয়াস অফ আর্থ ডিভাইডেড বাই 4। এবার এখানে 2 3 6, সুতরাং এটা হয়ে যাবে √GeRE ডিভাইডেড বাই 12। ঠিক আছে, এইবারে যদি ওপর নিচে, যেহেতু আমাকে এই ভ্যালুটা বার করতে হবে ইন টার্মস অফ VE মানে এসকেপ ভেলোসিটি অন আর্থ, সুতরাং নিউমেরেটরে যদি আমি √2GeRE এটাকে রেখে নিই তাহলে সেটা বেশি ভালো হবে। তাহলে ওপর নিচে, সুতরাং এই 2টাকে দিয়ে এটা ক্যান্সেল করার অত প্রয়োজন আমাদের ছিল না। এটাকে আমরা লিখতে পারি √2GeRE ডিভাইডেড বাই 6 into 4, that is 24. That means √2GeRE √24 কত হবে? রাফলি যদি বলতে হয় তো √25 is 5, সুতরাং এটাকে অ্যাপ্রক্সিমেটলি আমরা বলতে পারি হয়ে যাবে 5। আর √2GeRE এটা হচ্ছে এসকেপ ভেলোসিটি অন আর্থ ডিভাইডেড বাই 5। সুতরাং এখান থেকে আমরা কি পেলাম? আমরা পেলাম এসকেপ ভেলোসিটি অন মুন ইজ ইকুয়াল টু এসকেপ ভেলোসিটি অন আর্থ ডিভাইডেড বাই 5। তার মানে মুনে কোনো একটা অবজেক্টের এসকেপ ভেলোসিটি আর্থের থেকে 1/5। ইনফ্যাক্ট এই লজিকটার জন্যেই আমরা দেখে থাকি যে মুনের ভেতরে যদি কোনো গ্যাস মলিকিউলস থাকে, মানে যদি তুমি এই ভ্যালুগুলো এক্স্যাক্টলি পুট করো যে আর্থের ক্ষেত্রে কতটা এক্স্যাক্টলি এসকেপ ভেলোসিটি হয়, মুনের ক্ষেত্রে এক্স্যাক্টলি কতটা হবে, এই ভ্যালুগুলো যদি তোমরা পুট করো তাহলে তোমরা দেখবে যে যদি মুনের ভেতরে গ্যাস মলিকিউলস থাকেও তাহলেও তাদের এসকেপ ভেলোসিটি হয়ে দাঁড়ায় কিছু 2.3 km/s, যেটা একটা খুবই ছোট্ট ভ্যালু। তো যে কোনো গ্যাস মলিকিউল যার ভেলোসিটি 2.3 km/s হয়ে যাবে, সে কি হবে? সে মুনের বাইরে এসকেপ হয়ে যাবে, মুন থেকে বাইরে চলে যাবে। আর সেই কারণেই আমরা দেখে থাকি যে যেভাবে আর্থের ভেতরে একটা সুন্দর অ্যাটমসফিয়ার আছে সেরকম ধরনের অ্যাটমসফিয়ার আমরা মুনের ভেতরে পাই না। তাহলে বন্ধুরা চলো একটা ছোট্ট কোয়েশ্চেন করা যাক। এখানে রয়েছে প্রবলেম 1, যেখানে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য এসকেপ ভেলোসিটি ফ্রম জুপিটার গিভেন দ্যাট ইটস মাস ইজ 300 times that of the Earth's and its radius is 10 times larger. Given that the escape velocity from the Earth's surface is 11.2 km/s। এটাই আমি একটু আগেও ডিসকাস করেছিলাম যে আর্থের ক্ষেত্রে যখনই তোমার প্ল্যানেট চেঞ্জ হচ্ছে তখনই তাদের সাইজ চেঞ্জ হচ্ছে, তখনই তাদের অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি চেঞ্জ হচ্ছে, যার জন্য তাদের এসকেপ ভেলোসিটির ভ্যালুও চেঞ্জ হচ্ছে। এই ক্ষেত্রে আমরা বার করতে চলেছি এসকেপ ভেলোসিটি ফ্রম জুপিটার। ঠিক আছে, এসকেপ ভেলোসিটির এক্সপ্রেশনটা আমাদের কি হয় ভেবে দেখো। দুটো এক্সপ্রেশন আছে, একটা হচ্ছে ইন টার্মস অফ অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, আর একটা হচ্ছে ইন টার্মস অফ ক্যাপিটাল জি। এখানে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির রিলেশনশিপটা আমাদের কাছে দেওয়া নেই আর্থ আর জুপিটারের, সুতরাং এখানে আমরা কোন এক্সপ্রেশনটা নেব? ক্যাপিটাল জি এর এক্সপ্রেশনটা, উইচ ইজ √2gm/r। ঠিক আছে, ক্যাপিটাল জি এর ভ্যালু সব জায়গায় ইউনিভার্সালি কনস্ট্যান্ট, তাতে আর্থেই থাকো তুমি, মুনেই থাকো বা জুপিটারেই থাকো, সব জায়গায় ক্যাপিটাল জি এর ভ্যালু একই। এম হচ্ছে কি মাস অফ জুপিটার, আর হচ্ছে কি রেডিয়াস অফ জুপিটার। এটাকে আমরা কি লিখতে পারি? √2 ইন্টু জি এর জায়গায় লিখতে পারি 6.67 ইন্টু 10⁻⁻11। মাস অফ জুপিটারের জায়গায় লিখতে পারি 300 টাইমস mass of earth, that is 300 times mass of earth।
ঠিক আছে, ডিভাইডেড বাই রেডিয়াস অফ জুপিটার যেটা হচ্ছে 10 টাইমস লার্জার দ্যান দ্য আর্থ, দ্যাট ইজ 10 টাইমস অফ দ্য রেডিয়াস অফ আর্থ। ঠিক আছে, এটা লিখতে পারি আমরা। ওকে, এবারে দেখো এই যে 2টা, এই যে 10 আর 300, 0 0 ক্যান্সেল হয়ে যাবে, সুতরাং ভেতরে আমাদের কি থাকলো, √2GME বাই RE ইন্টু 30। ঠিক আছে, এটাই বাঁচলো ভেতরে। এটাকেও যদি ব্রেক করে ফেলি তাহলে দেখো √2GME বাই RE, এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে এসকেপ ভেলোসিটি অন আর্থ মাল্টিপ্লাইড বাই √30। এসকেপ ভেলোসিটি অফ আর্থ এখানে দেওয়া আছে উইচ ইজ 11.2 কিলোমিটার পার সেকেন্ড, এটার সাথে ইন্টু 30 করে ফেলি, তাহলে আমরা যে আনসারটা পাবো, ক্যালকুলেট তোমরা নিজেরাই করে নিতে পারবে, যেটা তোমরা পাবে সেটাই হয়ে যাবে তোমাদের এসকেপ ভেলোসিটি ফ্রম জুপিটার। তাহলে বন্ধুরা এরপরে আমাদের নেক্সট টপিক হলো স্যাটেলাইটস। স্যাটেলাইট এমন একটা কথা যেটা আমাদের ডে টু ডে লাইফে আমরা ইউজ করে থাকি। কোথায় ইউজ করে থাকি একটু ভেবে দেখো, যে স্যাটেলাইটসের অ্যাপ্লিকেশন আমরা কোথায় ফিল করতে পারি, একটু ভাবো। যেমন ধরো টিভিতে তোমরা এত প্রোগ্রাম দেখো, কেউ কি টিভির পর্দার পিছনে দাঁড়িয়ে সেগুলো এনাক্ট করে? অবভিয়াসলি নট। কীভাবে সেই কমিউনিকেশনটা হচ্ছে, সেই প্রোগ্রামটা হয়তো দিল্লি থেকে এয়ার হচ্ছে, কিংবা সেটা হয়তো থেকে হচ্ছে। যেমন রেডিওতে আমরা কত প্রোগ্রাম শুনতে পারি যেগুলো আলাদা আলাদা জায়গা থেকে এয়ার হচ্ছে, কিন্তু সেই প্রোগ্রামগুলো আমরা শুনতে কিভাবে পারি, কেন পারি? বিকজ অফ কমিউনিকেশন। আর এই যে কমিউনিকেশন হচ্ছে ওভার সাচ লং ডিস্টেন্সেস, এখানে স্যাটেলাইটসরা একটা খুব ইম্পর্ট্যান্ট রোল প্লে করে থাকে। আজকে আমরা একটু ডিটেলে বুঝে নেব যে স্যাটেলাইট এক্স্যাক্টলি কী হয়। খুব সাধারণ কথায় স্যাটেলাইট হচ্ছে এমন একটা অবজেক্ট যেটা আমাদের আর্থের চারিদিকে একটা অরবিটে মুভ করছে। মানে এইভাবে আর্থ রয়েছে, আর্থ তো নিজেও ঘুরছে সূর্যর চারিদিকে, ঠিক সেরকমভাবে আর্থের চারিদিকে যে রিভলভ করছে তাকে আমরা বলে থাকি স্যাটেলাইট। এবারে স্যাটেলাইট দু ধরনের হতে পারে। একটা হতে পারে ন্যাচারাল স্যাটেলাইট, নাম থেকেই বুঝতে পারছো যে এই ধরনের স্যাটেলাইটরা নেচারে নিজে থেকেই এক্সিস্ট করে। ঠিক আছে, তাতে আমাদের কোনো হাত নেই, তারা ন্যাচারালি এক্সিস্ট করে। আর্থের একমাত্র ন্যাচারাল স্যাটেলাইট হচ্ছে মুন, একেবারেই ঠিক। মুন যাকে আমরা প্রতি রাতে দেখতে পাই, মানে রাতে সে ভিজুয়াল হয় আমাদের সামনে, তো মুন হচ্ছে একটা আর্থের ন্যাচারাল স্যাটেলাইট যে আর্থের চারিদিকে এইভাবে পরিক্রমা করছে বা এইভাবে রিভলভ করতে থাকছে। কিন্তু তার মানে কি এই যে যত স্যাটেলাইটস এক্সিস্ট করে সেগুলো সবই ন্যাচারাল? অফকোর্স নট। অনেক এরকম স্যাটেলাইট আছে যেগুলো আর্টিফিশিয়াল, দ্যাট ইজ আর্টিফিশিয়াল স্যাটেলাইটস। নামটা থেকেই বুঝতে পারছো আর্টিফিশিয়াল মানে সেগুলোকে তৈরি করা হয়েছে। কে তৈরি করেছে? আমরা, হিউম্যানস। তার মানে এইসব সেই রকম সব স্যাটেলাইটস যেগুলো হিউম্যানসরা তৈরি করেছে ফর প্র্যাকটিক্যাল ইউজেস। একটু আগেই আমি বলছিলাম রাইট, যে অনেক ধরনের কমিউনিকেশন পারপাসে স্যাটেলাইটরা খুব ইউজফুল হয়ে থাকে। যেমন আমাদের টিভিতে যে সিগন্যাল আসে সেগুলো স্যাটেলাইটের থ্রু আসে, যত রেডিও ব্রডকাস্টস হয়, যত মিলিটারি সাপোর্টের জন্য কমিউনিকেশন হয়, সেই সব ক্ষেত্রে স্যাটেলাইটরা খুব ইউজফুল হয়। এছাড়া ন্যাভিগেশন, ওয়েদার ফোরকাস্ট, এই সব ক্ষেত্রে স্যাটেলাইটস আর ভেরি ইউজফুল। আর সেই জন্যেই তো স্যাটেলাইটসদের আর্টিফিশিয়ালি তৈরি করা হচ্ছে। এবারে একটু এটা বোঝো লজিক্যালি যে এক্স্যাক্টলি আর্টিফিশিয়াল স্যাটেলাইটে কি করা হয়। করা কিছু এরকম হয় যে কিছু অবজেক্টকে আর্থের চারিপাশে একটা অরবিটে ছেড়ে দেওয়া হয়, যাতে সেই অরবিটটাতে ওই অবজেক্টটাকে একবার ছেড়ে দিলে তারপরে সেই অবজেক্টটা ওই একই স্পিড দিয়ে সেই অরবিটে ঘুরতে থাকবে ঘুরতে থাকবে ঘুরতে থাকবে। ঠিক আছে, এইটাই করা হয় আর্টিফিশিয়াল স্যাটেলাইটে। তার মানে অনেক রকেটস ফায়ার করা হয়, আর এমন একটা স্পেসিফিক ভেলোসিটি, এখানে ভেলোসিটিটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ তুমি যে ভেলোসিটি দিয়ে সেই স্যাটেলাইটটাকে ছাড়বে সে কিন্তু তার অ্যাকর্ডিংয়ে একটা অরবিট মানে বেছে নেবে, আর সেই অরবিটে সে ওই একই স্পিড দিয়ে মুভ করতে থাকবে, রাইট? তো এটা হচ্ছে আর্টিফিশিয়াল স্যাটেলাইটদের কনসেপ্ট। তাহলে এই আর্থের যে এই আর্টিফিশিয়াল স্যাটেলাইটস, তাদের এই কনসেপ্টটাকে চলো একটুখানি ম্যাথমেটিক্যালি দেখে নেওয়া যাক, যে কিভাবে আমরা এই স্যাটেলাইটসদের ভেলোসিটি বার করতে পারি, বা কিভাবে আমরা এই স্যাটেলাইটসদের টাইম পিরিয়ড বার করতে পারি, যে কতক্ষণে তারা একটা কমপ্লিট রাউন্ড কমপ্লিট করে। তো এই ধরনের জিনিসগুলো আমরা দেখে নেবো। ইনফ্যাক্ট এইসব জিনিসগুলো তোমরা ভালো বুঝতে পারবে ওয়েন উই ডু ইট ম্যাথমেটিক্যালি। তাহলে বন্ধুরা চলো এবারে আর্থের স্যাটেলাইটসদের এই যে মুভমেন্ট, এটাকে একটুখানি ম্যাথমেটিক্যালি দেখা
দেখা যাক, আর তোমরা নিজেরাই দেখবে যে ম্যাথামেটিক্যালি বোঝার পর জিনিসগুলো কত সহজ হয়ে গেছে। এটা হলো আমাদের আর্থ, যেমন আমরা দেখতে পাচ্ছি। ধরে নাও যে কোনো একটা স্যাটেলাইট আছে এখানে, যেটা এইভাবে আর্থের চারিদিকে ঘুরছে নিজের একটা অরবিটে, ঠিক আছে। আমরা অলরেডি জানি যে আর্থের রেডিয়াস হচ্ছে RE। আমি ধরে নিচ্ছি যে এই স্যাটেলাইটটা হচ্ছে অ্যাট আ হাইট h ফ্রম দ্য সারফেস অফ দ্য আর্থ, ঠিক আছে। এবারে এখানে গোলটা ভালোভাবে হয়নি, বাট অ্যাকচুয়ালি এটা একটা সার্কুলার অরবিট। তো যখন এই স্যাটেলাইটটা এই অরবিটে ঘুরছে, তখন কি কি ফোর্স এখানে অ্যাকশনে রয়েছে, কি কি ফোর্স আছে? একটা তো হচ্ছে ফোর্স অফ গ্র্যাভিটেশন। ফোর্স অফ গ্র্যাভিটেশন কার কার ভিতরে? এই স্যাটেলাইট আর আর্থের ভেতরে। আমরা ধরে নিলাম যে এই স্যাটেলাইটটার মাস হচ্ছে m, ঠিক আছে। তাহলে ফোর্স অফ গ্র্যাভিটেশন হয়ে যাবে g ইন্টু মাস অফ দ্য আর্থ ইন্টু মাস অফ দ্য স্যাটেলাইট ডিভাইডেড বাই r স্কোয়ার। আর মানে এই পুরো রেডিয়াস, এই অরবিটের পুরো রেডিয়াসটা। অরবিটের পুরো রেডিয়াসটা কত এখানে? RE প্লাস h, কারণ রেডিয়াস অফ দ্য আর্থ এত দূর, তারপরে বাকিটা হাইট, ঠিক আছে। সুতরাং RE প্লাস h এর হোল স্কোয়ার। এইটা হয়ে গেল কি? এটা হয়ে গেল ফোর্স অফ গ্র্যাভিটেশন। এছাড়া যেহেতু এটা একটা সার্কুলার পাথে মুভ করছে, একটু ভেবে বলো তো আরও আর একটা কোন ফোর্স এখানে অ্যাক্ট করবে? এক্স্যাক্টলি সেন্ট্রিপিটাল ফোর্স। সেন্ট্রিপিটাল ফোর্স কি হয়? mv স্কোয়ার বাই r। mass of the satellite, velocity of the satellite divided by r মানে radius of the orbit, যেটা কিনা এখানে RE প্লাস h, ঠিক। এবারে যেহেতু এটা এই মুভমেন্টটা এইভাবে কন্টিনিউ হতে থাকছে, তার মানে এই গ্র্যাভিটেশনাল ফোর্স আর এই সেন্ট্রিপিটাল ফোর্স এরা দুজন একে অপরকে ব্যালেন্স করছে, তবেই তো এই মুভমেন্টটা পসিবল হচ্ছে। কারণ সেন্ট্রিপিটাল ফোর্স সবসময় এটাকে কিসের দিকে রাখছে? সেন্টারের দিকে ঠেলছে, সেন্টারের দিকে মেনটেন করে রেখেছে, ঠিক আছে। সুতরাং ম্যাথামেটিক্যালি আমরা এই দুটো জিনিসকে ইকুয়েট করতে পারি। আমরা বলতে পারি G ক্যাপিটাল ME ইন্টু M ডিভাইডেড বাই RE plus h whole square is equal to mv square divided by RE plus h। সুতরাং এই RE plus h আর এখান থেকে একটা RE plus h চলে গেল, স্মল m চলে গেল। সুতরাং এখান থেকে আমরা লিখতে পারি v square is equal to ক্যাপিটাল GME divided by RE plus h, ঠিক আছে। এরকম বলতে পারি আমরা। এইখানে যদি v এর আমাদেরকে এক্স্যাক্টলি একটা এক্সপ্রেশন লিখতে হয়, তো সেই এক্সপ্রেশনটা এরকম দেখাবে। এবারে আমি যদি তোমাদের জিজ্ঞেস করি যে এই vটা এক্স্যাক্টলি কি? vটা হচ্ছে ভেলোসিটি অফ দ্য স্যাটেলাইট, মানে যে ভেলোসিটি দিয়ে, যে স্পিড দিয়ে ওই স্যাটেলাইটটা আর্থের চারিদিকে ঘুরছে, সেটাকে আমরা ক্যালকুলেট করতে পারি ইউজিং দিস এক্সপ্রেশন। ইনফ্যাক্ট এই এক্সপ্রেশনটা থেকে তুমি এটাও বুঝতে পারছো যে v আর h এরা একে অপরের ইনভার্সলি প্রপোর্শনাল, মানে h এর ভ্যালু যত বাড়বে, h এর ভ্যালু বাড়লে এই স্যাটেলাইটটা আর্থ থেকে তত দূরে যেতে থাকবে, h এর ভ্যালু যত বাড়বে v এর ভ্যালু তত কম হতে থাকবে, ঠিক আছে। তো সুতরাং এইভাবে আমরা অরবিটাল ভেলোসিটি অফ দ্য স্যাটেলাইট বার করে ফেলেছি। এরপরে আমরা বার করব টাইম পিরিয়ড। যদি আমরা টাইম পিরিয়ড ক্যালকুলেট করতে চাই, তাহলে আমরা দেখছি যে এইটা ছিল আমাদের আর্থ আর এইটা ছিল আমাদের স্যাটেলাইট, যে আর্থের চারিদিকে এইভাবে ঘুরছিল, ঠিক আছে। আমরা কি নোটিস করছিলাম যে এই স্যাটেলাইটটা একটা পুরো রাউন্ড কমপ্লিট করছিল যতটা টাইমে, সেই টাইমটাকেই আমরা বলে থাকি টাইম পিরিয়ড, ঠিক আছে। সুতরাং যখন আমি টাইম পিরিয়ডের কথা বলছি, তখন টাইম পিরিয়ড কিভাবে বার করব আমরা? ডিস্টেন্স কাভার্ড ডিভাইডেড বাই দ্য স্পিড, এইভাবেই বার করব। এবারে একটা টাইম পিরিয়ডে কতটা ডিস্টেন্স কভার হচ্ছে? এই সার্কেলের সার্কামফারেন্স which is 2 pi r, where r is the radius of the circle। এই যে বড় সার্কেলটা, এর রেডিয়াস কত? এটা হচ্ছে রেডিয়াস অফ দ্য আর্থ, এটা হচ্ছে হাইট অফ দ্য স্যাটেলাইট। তো সুতরাং এটা কতটা ডিস্টেন্স কভার করছে সেটা বলে দেবে আমাদের সার্কামফারেন্স অফ দ্য সার্কেল, which is 2 into pi into RE plus h, ঠিক আছে। টাইম পিরিয়ড কি হয়ে যাবে? যতটা ডিস্টেন্স আমরা কভার করছি, which is the circumference of this circle divided by যত ভেলোসিটি দিয়ে আমরা চলছি, আমরা মানে স্যাটেলাইটটা। তার মানে স্যাটেলাইটের টাইম পিরিয়ড বার করার জন্য আমরা দেখে নেব যে একটা গোলে সে কতটা ডিস্টেন্স কভার করেছে, which is given by the circumference of the circle divided by velocity। অরবিটাল ভেলোসিটি আমরা এক্ষুনি এর আগের স্লাইডে বার করেছিলাম, তো সুতরাং সেই ভ্যালুটা এখানে পুট করে দেব। এটা হয়ে যাবে 2 pi RE plus h ডিভাইডেড বাই √GME ডিভাইডেড বাই RE
প্লাস এইচ। সুতরাং এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে 2 পাই আর ই প্লাস এইচ ইন্টু আর ই প্লাস এইচ টু দ্য পাওয়ার 1/2, কারণ এই নিচের ডিনোমিনেটরটাও ওপরে যাবে, ডিভাইডেড বাই রুট ওভার GME। সুতরাং এটা হয়ে যাবে 2 পাই আর ই প্লাস এইচ টু দ্য পাওয়ার 3/2 ডিভাইডেড বাই রুট ওভার GME। এখানে এই ফর্মুলাটা মুখস্থ করা বেশি ইম্পর্টেন্ট নয়, এখানে এই কনসেপ্টটা বোঝা বেশি ইম্পর্টেন্ট। কারণ তোমরা দেখবে আমি ইনফ্যাক্ট একটা কোয়েশ্চেন তোমাদেরকে নিজে সলভ করে দেখাবো, যে সেখানে তোমাদের এই ফর্মুলাটা অ্যাকচুয়ালি লাগেই না। কি লাগে, এই কনসেপ্টটা লাগে। যদি টাইম পিরিয়ড বার করতে বলে তাহলে তোমাকে কি করতে হবে, পুরো সার্কামফারেন্স ডিভাইডেড বাই অরবিটাল ভেলোসিটি। আর বেশিরভাগ কোয়েশ্চেনে অরবিটাল ভেলোসিটি ইয়া তো দেওয়া থাকে, বা তোমরা হয়তো সেই কোয়েশ্চেনেরই প্রথম পার্টে অরবিটাল ভেলোসিটি ক্যালকুলেট করে ফেলেছো অলরেডি। ঠিক আছে, সুতরাং এই ফর্মুলাটা অত ইম্পর্টেন্ট নয়, কিন্তু এই অ্যাপ্রোচটা খুব ইম্পর্টেন্ট। এবারে যখন আমরা টাইম পিরিয়ড ডিসকাস করছি তখন আমরা একটা খুব স্পেশাল কেসও ডিসকাস করব, যেটা দিয়ে আমরা দেখব যে আমাদের টাইম পিরিয়ডের এক্সপ্রেশনটা অনেকটা সিম্পলিফাই হয়ে যায়। যদি ধরো আমরা একটা স্পেশাল সিনারিও কনসিডার করি যখন এইচ এর ভ্যালু আর ই এর থেকে খুব কম, যেটা আমি আগেও বলেছিলাম, যদি তোমার এই যে হাইটটা এটা এই রেডিয়াসটার তুলনায় খুব কম, আমার ডায়াগ্রামটা খুব উল্টোপাল্টা তাই জন্য এখানে দেখে অন্যরকম মনে হচ্ছে, বাট তোমরা নিজেরাই ভাবো আর্থের রেডিয়াস বিরাট বড়, তার থেকে যদি কম্প্যারেটিভলি খুব কম ডিস্টেন্সে এই স্যাটেলাইটটা লোকেটেড থাকে, তাহলে আমরা বলতে পারি যে এইচ ইজ ভেরি ভেরি লেস দ্যান আর ই। সেই ক্ষেত্রে আর ই প্লাস এইচকে আমরা অ্যাপ্রক্সিমেট করতে পারি অ্যাজ আর ই, করতে পারি, নিশ্চয়ই পারি। সুতরাং সেই ক্ষেত্রে আমাদের টাইম পিরিয়ডটা কি হয়ে যায়, এটা হয়ে যায় 2 পাই আর ই টু দ্য পাওয়ার 3/2 ডিভাইডেড বাই GME এর রুট ওভার। ঠিক আছে, এবারে এই পুরো জিনিসটা যদি তোমরা দেখো ক্যাপিটাল জি এর টার্মসে, এটাকেই যদি তোমরা স্মল জি এর টার্মে লিখতে চাও, আমরা অলরেডি জানি যে স্মল জি হচ্ছে ক্যাপিটাল GME ডিভাইডেড বাই RE স্কোয়ার। ঠিক আছে, এটা আমরা অলরেডি জানি, গ্রেট। সুতরাং এখান থেকে আমরা বলতে পারি যে স্মল জি ইন্টু RE ইজ ইকুয়াল টু ক্যাপিটাল GME ডিভাইডেড বাই RE। ঠিক আছে, সুতরাং এইখানেও আমরা ঠিক সেটাই করতে পারি। কি করতে পারি দেখো, এইখান থেকে আমরা লিখতে পারি যে GME ইজ ইকুয়াল টু স্মল GRE স্কোয়ার। সুতরাং রুট ওভার GME কে আমরা লিখতে পারি RE ইন্টু রুট ওভার জি। লিখতে পারি তো, নিশ্চয়ই পারি। এবারে এই ভ্যালুটাই আমরা পুট করে ফেলবো এইখানে, তাহলে আমাদের টাইম পিরিয়ডটা কি হয়ে যাবে, বোর্ডে জায়গা নেই বলে এদিকে লিখছি, কিন্তু কনফিউজ হওয়ার কিছুই নেই, জিনিসগুলো খুব সিম্পল। টাইম পিরিয়ড হয়ে যাবে 2 পাই আর ই টু দ্য পাওয়ার 3/2 যেমন ছিল তেমনই, ডিভাইডেড বাই রুট ওভার GMEর জায়গায় আমরা লিখে ফেললাম RE ইন্টু রুট ওভার জি। ঠিক আছে, এইবারে দেখো এটাকে কি করতে পারি, এটাকে আমরা লিখতে পারি 2 পাই RE টু দ্য পাওয়ার 3/2 ডিভাইডেড বাই RE টু দ্য পাওয়ার 1, তাহলে এটা হয়ে যাবে 2 পাই RE রুট ওভার ডিভাইডেড বাই জি। এটা হয়ে যাবে আমাদের টাইম পিরিয়ডের এক্সপ্রেশন। সুতরাং টাইম পিরিয়ডের আরও একটা এক্সপ্রেশন যেটা আমরা পেলাম, সেটা একটা সিম্পলার ফর্ম অফ এক্সপ্রেশন উইচ ইজ T ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার RE ডিভাইডেড বাই জি, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি এই জিটা কিন্তু হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। তো স্মল জি আর ক্যাপিটাল জি এর কনফিউশনটা যেন একদম না থাকে। তাহলে বন্ধুরা, অরবিটাল ভেলোসিটি হলো, টাইম পিরিয়ড হলো, এরপরে আমাদের জেনে নিতে হবে এনার্জি অফ অ্যান অরবিটিং স্যাটেলাইট। স্যাটেলাইটের এনার্জি কিভাবে ক্যালকুলেট করব। যখন এনার্জি ক্যালকুলেট করতে হয় প্রথমে কাইনেটিক এনার্জি, তারপরে পোটেনশিয়াল এনার্জি, তারপরে দুটোকে যোগ করে ফেলবো। ঠিক আছে, এতক্ষণ পর্যন্ত আমরা কি কি শিখেছি, এতক্ষণ পর্যন্ত আমরা অরবিটাল ভেলোসিটির ভ্যালু বার করেছি উইচ ইজ রুট ওভার GM ডিভাইডেড বাই RE প্লাস H। ঠিক আছে, এটা বার করেছি, ওকে, এটা আমাদের কাজে লাগবে তাই জন্য এটাকে লিখে রাখলাম। এইবারে প্রথমে কথা বলবো আমরা কাইনেটিক এনার্জির। কাইনেটিক এনার্জি কি হয়ে থাকে, হাফ mv স্কোয়ার। এই ক্ষেত্রে হাফ ইন্টু m, that is mass of the satellite, into v স্কোয়ারের জায়গায় আমরা এই এক্সপ্রেশনটা লিখতে পারি g ইন্টু me ডিভাইডেড বাই RE প্লাস H।
ঠিক আছে, সুতরাং কাইনেটিক এনার্জি হয়ে গেল ক্যাপিটাল জি স্মল এম ক্যাপিটাল এম ই ডিভাইডেড বাই 2 ইন্টু আর ই প্লাস এইচ। এইবারে বার করে নিতে হবে পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জির গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জির এক্সপ্রেশন আমরা অলরেডি এর আগে বার করে রেখেছি, সেটা হয় মাইনাস জি into mass of the earth into mass of the satellite divided by r। r কি হবে? r মানে হচ্ছে radius of the orbit which is actually radius of the earth plus height। এটা আমরা অনেকক্ষণ ধরে করছি, তো আশা করছি সবাই বুঝেই গেছো। এইবারে এই দুটো ভ্যালুকে তোমরা খেয়াল করো। এবারে যদি তোমাদের টোটাল এনার্জি বার করতে হয় তাহলে কি করবে? এই দুটোকে যোগ করে ফেলবে। সুতরাং যদি টোটাল এনার্জি বার করতে চাও সেটা হয়ে যাবে পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি। দুটোকে যদি যোগ করে ফেলো তাহলে তোমরা কি পাবে? ক্যাপিটাল জি ক্যাপিটাল এম ই ডিভাইডেড ইন্টু এম ডিভাইডেড বাই আর ই প্লাস এইচ, আর ব্র্যাকেটের ভিতরে থাকবে 1/2 মাইনাস 1, দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস ক্যাপিটাল জি এম ই ইন্টু এম ডিভাইডেড বাই 2 আর ই প্লাস এইচ। এইটা হয়ে যাবে আমাদের টোটাল এনার্জি। ঠিক আছে, এবারে এই যে পুরো ডিসকাশনটা হলো, এই ডিসকাশনটা থেকে আমরা দুটো ইম্পর্টেন্ট কনক্লুশন পাই। প্রথম কনক্লুশন হলো যে পোটেনশিয়াল এনার্জি ইজ 2 টাইমস কাইনেটিক এনার্জি। দেখো এখানে ভ্যালুগুলো দেখো, আমাকে কিছু বলে দেওয়ার দরকার নেই। যা পোটেনশিয়াল এনার্জির ভ্যালু কাইনেটিক এনার্জির এক্স্যাক্টলি তাই ভ্যালু, বাট হাফ অফ দ্যাট। দ্যাট মিনস পোটেনশিয়াল এনার্জি হচ্ছে 2 টাইমস অফ কাইনেটিক এনার্জি, রাইট? তো কাইনেটিক এনার্জির সঙ্গে যদি তুমি 2 মাল্টিপ্লাই করো তাহলে তুমি পোটেনশিয়াল এনার্জি পাবে। ঠিক, দ্বিতীয় কনক্লুশন হলো টোটাল এনার্জি ইজ নেগেটিভ। এটা একটা খুব ইম্পর্টেন্ট কনক্লুশন। দেখো টোটাল এনার্জির আগে একটা নেগেটিভ সাইন আছে। আমি আগেও বলেছিলাম যখন টোটাল এনার্জি নেগেটিভ হয় তার মানে সেই অবজেক্টটা এসকেপ করবে না, কিন্তু যদি টোটাল এনার্জি পজিটিভ হয় তার মানে সেই অবজেক্টটা এসকেপ করে যাবে। এখানে টোটাল এনার্জি নেগেটিভ, উইচ ইজ আ গুড থিং, কারণ আমরা চাই না যে স্যাটেলাইটটা একেবারে আর্থের গ্র্যাভিটেশনাল ফিল্ডের বাইরে চলে যাক। আমরা কি চাই? আমরা চাই যে স্যাটেলাইটটা ওই অরবিটটাতে ঘুরতে থাকুক ঘুরতে থাকুক ঘুরতেই থাকুক, কারণ আমরা আমাদের নিজস্ব কোনো একটা প্র্যাকটিক্যাল ইউজের জন্য সেই স্যাটেলাইটটাকে ওই অরবিটে ছেড়েছি। অ্যান্ড দ্য গুড থিং ইজ সেই কারণেই আমরা দেখতে পাচ্ছি যে টোটাল এনার্জি এর ক্ষেত্রে নেগেটিভে আসছে, উইচ মিনস ইট ইজ নট গোয়িং টু এসকেপ, আর এটা ওই অরবিটেই মুভ করতে থাকবে। তাহলে বন্ধুরা চলে এসেছি আমরা এই ভিডিওর লাস্ট নিউমেরিক্যাল প্রবলেমে। এই প্রবলেমটা বলছে আ স্যাটেলাইট ইজ রিভলভিং ইন আ সার্কুলার অরবিট অ্যাট আ হাইট অফ 1000 কিলোমিটার ফ্রম দ্য আর্থ সারফেস। ঠিক আছে, মানে ধরে নাও এটা হলো আর্থ, আমাদের কাছে একটা স্যাটেলাইট আছে যেটা এইভাবে একটা অরবিটে মুভ করছে অ্যাট আ হাইট অফ 1000 কিলোমিটার। ঠিক আছে, ক্যালকুলেট দ্য ভেলোসিটি অ্যান্ড টাইম অফ রেভলিউশন, মানে ভি বার করতে হবে আর ক্যাপিটাল টি বার করতে হবে। রেডিয়াস অফ দ্য আর্থ আমাদের কাছে অলরেডি দেওয়া আছে, উইচ ইজ 6380 কিলোমিটার। সব থেকে প্রথমে এই যে স্যাটেলাইটটা অরবিট করছে এর অরবাইটাল রেডিয়াসটা বার করে নেওয়া যাক, তাহলে আমাদের অর্ধেকটা কাজ হয়ে থাকবে। অরবাইটাল রেডিয়াস মানে এ যে অরবিটে মুভ করছে তার রেডিয়াসটা কি? সেটা হবে আর ই প্লাস এইচ। এখানে অলরেডি দেওয়া আছে রেডিয়াস অফ দ্য আর্থ ইজ 6380 প্লাস হাইট দেওয়া আছে 1000, দ্যাট মিনস এটা হয়ে যাবে 7380 কিলোমিটার। ঠিক আছে, এই কিলোমিটারটাকে যদি আমাদেরকে মিটারে কনভার্ট করে নিতে হয় সেটাও করে নেওয়া যায়। সুতরাং ধরো এটাকে আমরা 7.38 ইন্টু 10 টু দ্য পাওয়ার 6 মিটার্স এ কনভার্ট করে নিলাম। ঠিক আছে, এইবারে চলো ক্যালকুলেট করা যাক প্রথমে অরবাইটাল ভেলোসিটি। অরবাইটাল ভেলোসিটি আমরা কিভাবে বার করে থাকি? আগেও দেখেছি, √/GME ডিভাইডেড বাই RE প্লাস এইচ। ঠিক আছে, RE প্লাস এইচ এক্ষেত্রে আমাদের জানাই আছে, তো সুতরাং এখানে হয়ে যাবে √/G এর জায়গায় 6.67 ইন্টু 10 টু দ্য পাওয়ার -11 ইন্টু মাস অফ দ্য আর্থ, যেটা এখানে দেওয়া আছে অ্যাজ 6 ইন্টু 10 টু দ্য পাওয়ার 24 কেজিস ডিভাইডেড বাই RE প্লাস এইচ এর ভ্যালু দেওয়া আছে 7.38 ইন্টু 10 টু দ্য পাওয়ার 6। এইটা যদি ক্যালকুলেট করো তাহলে তুমি পেয়ে যাবে 7364 মিটার পার সেকেন্ড, আর সেটাই হয়ে যাবে আমাদের অরবাইটাল ভেলোসিটি। এবারে আমাদেরকে বার করতে হবে আরও কি? টাইম অফ রেভলিউশন। টাইম অফ রেভলিউশন, একটা রেভলিউশনে কতটা ডিস্টেন্স কভার হচ্ছে, দ্যাট ইজ গিভেন বাই 2 পাই ইন্টু RE প্লাস এইচ
তার মানে পুরো সার্কামফারেন্সটা ডিভাইডেড বাই দ্য অরবিটাল ভেলোসিটি। সুতরাং এটা হয়ে যাবে 2 ইন্টু পাই ইন্টু আর ই প্লাস এইচ এর ভ্যালু হচ্ছে 7.38 ইন্টু 10⁶ ডিভাইডেড বাই ভেলোসিটির ভ্যালু একটু আগেই ক্যালকুলেট করে ফেলেছি 7364। সুতরাং এটা এসে যাবে 6297 সেকেন্ডস। তো এইভাবে ইট ওয়াজ মোর অ্যাবাউট ক্যালকুলেশনের পার্টটা আর আমি করলাম না, সেটা তোমরা নিজেরাই করে নিতে পারবে। বাট যদি অ্যাপ্রোচটা দেখো তাহলে অ্যাপ্রোচটা কিন্তু খুব সিম্পল, আর এটা একটা খুব ইম্পর্টেন্ট টপিক যেখানে স্যাটেলাইটসদের ভেলোসিটি, টাইম পিরিয়ড বা এনার্জি রিলেটেড কোয়েশ্চেন্স তোমাদেরকে জিজ্ঞেস করা হয়, আর এটা খুব স্ট্রেট ফরওয়ার্ড কনসেপ্ট, একবার বুঝে গেলে ভুল হওয়ার চান্স খুব কম। তাহলে বন্ধুরা, এর সাথেই চলে এসেছি আমরা এই ভিডিওর শেষের দিকে, আর আমি আশা করছি যে গ্র্যাভিটেশনের এই ভিডিওটা তোমাদের সবারই নিশ্চয়ই খুব ইউজফুল বলে মনে হয়েছে আর তোমাদের পছন্দও হয়েছে। যদি এই পুরো ভিডিওটা তোমরা দেখে থাকো আর তোমাদের মনে হয় যে এই ভিডিওটা দেখে তোমাদের কনসেপ্টস হয়েছে ক্রিস্টাল ক্লিয়ার, তাহলে কমেন্ট সেকশনে নিশ্চয়ই লিখে জানিও যে কনসেপ্ট হলো ক্রিস্টাল ক্লিয়ার। আর আমি খুব শিগগিরই আরও একটা সুন্দর বাংলা ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সকলের জন্য। ততক্ষণের জন্য সাবধানে থেকো, ভালো থেকো, খুব মজায় থেকো। টেক কেয়ার, বাই বাই।